হয়তো। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক স্যার। আছে, ঠিক দেখা যাচ্ছে। ঠিক আছে। দেখো, এটার ক্ষেত্রে সমীকরণটা আমরা কি জানি, যে সমীকরণটা আমরা সিম্পল হারমোনিক মোশন থেকে আমরা ওয়েভের ইকুয়েশন বার করেছিলাম। সেখানে কি করেছিলাম, যে এরকম একটা সরল দোলগতির সমীকরণ, তাকে সিম্পল হারমোনিকে ট্রান্সফার করার সময় এই শুধু ওমেগার জায়গায় লিখেছিলাম 2π/t, টি ওমেগার জায়গায় 2π লিখলাম। আর এই জায়গাটায়, এইখানটায় ছিল 2π/λx, এই যে কে এর জায়গায় এইখানে ছিল 2π/λx, এই জায়গাটা ছিল। তাহলে এইটা ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যেটা জানতে চেয়েছে এই তরঙ্গ দৈর্ঘ্য কোনটা, ল্যামডা। তাহলে আমি যদি দুটো কম্পেয়ার করি, আমি বারবার বলেছি চলতরঙ্গ সমীকরণে কম্পেয়ার দিয়ে অঙ্ক আসবে, যে হয়তো কিছু দিয়ে দেবে, তরঙ্গ সমীকরণটা লিখতে বলবে, বা একটা সমীকরণ থাকবে, সেখান থেকে কম্পেয়ার করে বার করতে হবে। তাহলে 2π/λ এটা সমান হচ্ছে কে। তাহলে এখান থেকে ল্যামডা কত হবে, 2π/k। দেখো অপশন আছে, হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার ওই কৌণিক তরঙ্গ সংখ্যাটাকে তো মানে কে বলে না কোনটা বলো? স্যার? ওই মানে মানে কেটাকে কৌণিক তরঙ্গ সংখ্যা বলে না স্যার? যে কৌণিক তরঙ্গ সংখ্যা সমান 2π ইন্টু তরঙ্গ সংখ্যা, ও মানে ওইখান থেকে তো আসছে স্যার এটা। এটা তো আমি বুঝিয়েছিলাম যে 2π/λ ফেজ ডিফারেন্স আর পাথ ডিফারেন্সের মধ্যে সম্পর্ক, যে তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, ল্যামডা যাওয়ার জন্য তোমার হচ্ছে দশা পার্থক্য হয় 2π। কেন তো হয়, তরঙ্গ ল্যামডা দৈর্ঘ্য যদি কোনো ওয়েভ যায়, একটা তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, একটা পূর্ণ কম্পনে যে দূরত্ব যায় সেটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। আর সেইটা আমি যখন বৃত্তর সঙ্গে কম্পেয়ার করছি, বা তুমি যদি ছবি দিয়েও দেখো এরকম করে, এই একটা এখান থেকে যখন এখানে যাবে, একটা পূর্ণ বৃত্তের আকার ধরবে, মানে 360 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। তা দশা পার্থক্যটা হবে 360 ডিগ্রি, মানে 2π। তাহলে একটার জন্য কত হবে, 2π/λ। এইটাকে বলা হচ্ছে কি, এটা এই যে এইটা পথ ডিফারেন্স আসবে, বা যদি এক্স দূরত্ব যায়, আমি যদি এক্স দূরত্ব যাই, তাহলে সেটা হবে 2π/λx। এই ফেজ ডিফারেন্স আর পাথ ডিফারেন্স, এই দুটোর মধ্যে সম্পর্ক, সেইটা এইখানে তোমার বসিয়ে দেওয়া হয়েছিল। যেটা আমার থিটা ছিল এই জায়গাটায়, সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে থিটা ছিল, মানে দশা পার্থক্য ছিল। সেই দশা পার্থক্য তো থাকছে না, কেন ওয়েভটা তো প্রোগ্রেসিভ ওয়েভ, এক জায়গা থেকে আগিয়ে যাচ্ছে। যে একটা পার্টিকেল এখানে আর একটা এখানে, বা যেখানেই হোক, তাদের মধ্যে দশা পার্থক্যটা কত হচ্ছে, সেটা কি এই দূরত্ব দিয়ে আমাকে হিসাব করতে হবে। সেইখান থেকেই ফর্মুলাটা এসেছিল। এইটাকে কে লেখা হয়, এটাকে কে, এইটাকে কে লেখা হয়, কিন্তু সেই কেটা এই কেটা এখানে নয়, এটা এমনি নর্মাল কে দিয়েছে। এইটাকে প্রোপাগেটর কনস্ট্যান্ট কে লেখা হয়, প্রোপাগেটর ভেক্টর, এই যে কে লেখা হয় 2π/λ, এটাকে কে লেখা হয়, এটা একটা ভেক্টর, প্রোপাগেটর ভেক্টর বলা হয়, এটাকে কে বলা হয়। কিন্তু এখানে এটা সেই কে তো দেয়নি, এমনি নর্মাল কে একটা দিয়ে আছে। তাহলে আমি যদি কম্পেয়ার করি যে এই সমীকরণটার সঙ্গে, এই সমীকরণটার সঙ্গে, এই যে এই জায়গাটা যদি আমি কম্পেয়ার হ্যাঁ করি, স্যার, ওই এইচএস এর বইয়ে দেখলাম স্যার যে কৌণিক তরঙ্গ সংখ্যা সমান 2π ইন্টু তরঙ্গ সংখ্যা দিয়ে ওখানে কে কে করা আছে দিয়ে 2π/λ। কি করা আছে যে 2π/λ তরঙ্গ। ঠিক আছে, তুমি কি বলছো কৌণিক তরঙ্গ, আমি ঠিক ধরতে পারছি না, ঠিক আছে। ওরে আমি, তুমি যদি হয়তো আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও ছবিটা, হ্যাঁ, ওই জায়গাটা কি, ওটা আমি ঠিক বুঝতে পারছি না কি বলতে চাইছো তুমি। অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার। অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার, ওয়েভ হ্যাঁ স্যার। নাম্বার, হ্যাঁ ওয়েভ নাম্বার 1/λটাকে ওয়েভ নাম্বার বলা হয়, ঠিক আছে। অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার বলতে 2π/λটাকে সেটা অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার বলছে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি, ঠিক আছে। এই 1/λকে ওয়েভ নাম্বার বলা হয়, এটাকে এরকম করে লেখা হয় ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বারের ফিজিক্যাল মিনিং হচ্ছে যে এটা 1 সেন্টিমিটার বা 1 মিটার বা একক দৈর্ঘ্যের মধ্যে কত কত সংখ্যক ওয়েভ যাচ্ছে, সেই সংখ্যাটাকে ওয়েভ নাম্বার বলা হয়। সেটাকে 1/λ দিয়ে লেখা হয়। 1/λ মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যের উল্টো রাশিটাকে ওয়েভ নাম্বার বলা হয়, তরঙ্গ দৈর্ঘ্যের উল্টো রাশিটাকে ওয়েভ নাম্বার বলা হয়। সেটা এটা নিউমেরিক্যাল মানে। এবার যদি তুমি ফিজিক্যাল মানে ফিজিক্সের ভাষায় যাও, তার মানে হচ্ছে 1 মিটার বা 1 সেন্টিমিটার, মানে একক একক জায়গার মধ্যে দিয়ে
কত কটা ওয়েভ যাচ্ছে সেই সংখ্যাটাকে ওয়েভ নাম্বার বলা হয়। আচ্ছা ঠিক আছে, এটা আগে বুঝতে পেরেছো নাকি দেখো, যারা জিজ্ঞেস করছে তারা এটা বুঝতে পেরেছো তো? তোমরা নর্মাল যে হ্যাঁ তোমরা যে নর্মাল যে হ্যাঁ স্যার। প্রোগ্রেসিভ প্রোগ্রেসিভ ওয়েভের যে সমীকরণ আছে, নর্মাল সমীকরণটা কোনো 4-5টা ভাগ আছে, আমি তোমার ভাগে যাওয়া দরকার নাই, নর্মাল সমীকরণটা ওমেগা জায়গায় 2π/t আর থিটার জায়গায় তো 2π/λ x লিখতে হয়। তাহলে এখানে এক্সটা তো আমি কোএফিসিয়েন্ট এক্স এর কোএফিসিয়েন্ট 2π/λ, সেটার সঙ্গে এখানে কে বলা আছে, তাহলে ল্যামডাটা বার করতে বলেছে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে আমি ল্যামডা সমান 2π/t, এই 2π/x হয়ে গেল। করে নাও, খুব ভালো কোশ্চেন। আচ্ছা এটা তো নর্মাল কোশ্চেন যে একটি তির্যক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে পরপর দুটি তরঙ্গ শীর্ষের মধ্যে দূরত্ব কত? এটা তো নর্মাল কোশ্চেন একটা, কত উত্তর হবে? স্যার ল্যামডা। হ্যাঁ স্যার দুটো তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ পাত দুটোরই ক্ষেত্রে ল্যামডা হবে। অপশন সি ল্যামডা। স্যার তরঙ্গ শীর্ষের মধ্যে দূরত্ব ওই ল্যামডাই হয়। আচ্ছা তাহলে আর কেউ এটা কারো অসুবিধা আছে? তার মানে এটা অপশন সি। স্যার তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাত দুটোর ক্ষেত্রেই তো একই। একই হবে, তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাত দুটো আলাদা, কোনো ব্যাপার নেই। শীর্ষ এই উপরেও ধরতে পারো নিচেও ধরতে পারো, অসুবিধা নেই। এইটার সঙ্গে এইটা তরঙ্গ, এটা তো তরঙ্গ দৈর্ঘ্যের ডেফিনেশন, তাই তো? এটা তরঙ্গ হ্যাঁ স্যার, দৈর্ঘ্য, এটা হ্যাঁ স্যার। একটা জায়গা থেকে একটা কমপ্লিট কোণ, পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, একটা পূর্ণ কম্পাঙ্ক, সেইটা কিন্তু আমরা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে আমরা বলি, সেইটা যে দূরত্ব যায় সমদশা। হ্যাঁ হ্যাঁ সেটাও বলতে পারো, সবই একই জিনিস। ঠিক আছে, তুমি পড়াশোনা ভালোই করছো। সমদশা, যেখানে এর দশা, এর ক্ষেত্রে এর দশা আর এর ফেজটা একই থাকবে, এর ক্ষেত্রে আর এখানে যদি থাকতো একই থাকবে, সেম ফেজে তারা ভাইব্রেট হবে। তা সেই যে দূরত্বটাকে, সেটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি। তাহলে সুতরাং উত্তর ল্যামডা, সেই দূরত্বটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি, উত্তর ল্যামডা। কোশ্চেন এরকম ধরনের হবে, কিন্তু তোমরা একটু কনসাসলি করবে, এমন একটু করে দেবে, হ্যাঁ একটু কনসাসলি করবে। আচ্ছা এইটা বলো, এটা খুব ভালো কোশ্চেন, 4 নাম্বার ওটা। স্যার এটা সমাবর্তন। 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 সমবর্তন। ইংরেজিতে কি? পোলারাইজেশন। আর পোলারাইজেশন। কি? তাহলে তোমরা বইয়ে একটা কাজ করবে, এই অনুদৈর্ঘ্য তরঙ্গ আর তির্যক তরঙ্গ পার্থক্যটাকে ভালো করে করবে। ঠিক আছে, তার কারণ হচ্ছে এটা একটা তির্যক তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ, বললে যে কি করে ডিফারেন্স করা যায়, ঠিক আছে পোলারাইজেশন হলো, সমাবর্তন হলো, সে ঠিকই আছে। যদি বাংলা না বুঝতে পারো কেউ, তাহলে কিন্তু ইংরাজিটা পাশে দেখে নেবে, পাশেই কোশ্চেন থাকবে বা নিচেতে থাকবে, পরপর থাকতে পারে। হ্যাঁ বাংলায় থাকতে পারে, নিচে ইংরেজি থাকতে পারে, অথবা এক পাতাতে এই বাংলা এক পাতাতে ইংরেজি থাকতে পারে, যেমন WBCS এর কোশ্চেন হয় সেরকম থাকতে পারে, অথবা এরকমও থাকতে পারে, একটা বাংলার কোশ্চেন দিল, নিচে ইংরেজি কোশ্চেনটা দিল, বাংলা ইংলিশ দুটোই থাকবে 100%, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। কোশ্চেন দুটোতেই থাকবে, কারণ মিডিয়াম, কেউ ইংলিশ মিডিয়ামে পড়ে, কেউ বেঙ্গলি মিডিয়ামে পড়ে, আর সায়েন্সের টার্মগুলো অনেক সময় বাংলা ইংরেজি খুব মুশকিল হয়, আমারই অনেক কিছু বুঝতে পারি না। তাই তোমার যদি এই ব্যাবর্তন, প্রতিফলন, প্রতিসরণ যদি অসুবিধা হয়, ইংরেজি টার্মটা সঙ্গে সঙ্গে দেখে নেবে। তাহলে তোমরা এখানে কি করবে, এটা তো বলে দিলে উত্তর, অনেকজন দেখো যারা জানো করতে পারোনি তারা দেখে নাও। হ্যাঁ তোমরা এখানে যেটা করবে, তোমরা কিন্তু স্যার বলছি ব্যাবর্তনটা কি? এটা ডিফ্র্যাকশন। ও ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশন জানো তো? স্যার ওটা তো অপবর্তন। ব্যাবর্তন ওটা বাংলা, এই তো বাংলায় আমারই গন্ডগোল লাগে। তাহলে এটা হবে, তাহলে ইন্টারফারেন্স হবে। আমি বাংলাটা তোমরা একটু দেখে নিও, আমার ওই ব্যাবর্তন বাংলাটা দেখে নিও, আমার নিজেরই এইসব কোনো গন্ডগোল লাগে। ওই ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স আর পোলারাইজেশন, তিনটে। এটা তো পোলারাইজেশন নাকি সমবর্তনটা? হ্যাঁ স্যার। এটা কিন্তু হ্যাঁ আমি তো ইংরেজিতে বেশি পড়েছি, বাংলায় কোনো আমার নিজেরই টার্ম কোনো কনফিউশন লাগে। তোমাদেরকে কি বলবো, আমারই গন্ডগোল লাগে। এই রিফ্লেকশন আর রিফ্রাকশন ঠিক আছে, পোলারাইজেশন, ডিফ্রাকশন আর ইন্টারফারেন্স, ঠিক আছে। ইন্টারফারেন্স মানে অপবর্তন না, না সমবর্তন? ব্যতিচার স্যার। ব্যতিচার। সমবর্তন তো পোলারাইজেশন স্যার। সমবর্তন পোলারাইজেশন, এটা পোলারাইজেশন, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, এটা পোলারাইজেশন হলো।
আর আরেকটা হচ্ছে ব্যতিচারটা হচ্ছে ইন্টারফারেন্স না? হ্যাঁ স্যার। হ্যাঁ ব্যতিচার, ওটা দেখে নিও একটু। হ্যাঁ আচ্ছা, আমি যেটা বলছি এখানে, তোমরা একটা কাজ করবে। আচ্ছা, এই বাংলা ইংরেজিটা একটু তোমাদের যার যে মিডিয়ামে পড়ো একটু দেখে নিও, ঠিক আছে? এগোনা তোমরা এখানে যেটা করবে, এই এসএসসির জন্য এই অনুদৈর্ঘ্য তরঙ্গ আর তির্যক তরঙ্গের যে যত কটা পার্থক্যর পয়েন্ট আছে একটু ভালো করে দেখবে, একটু ভালো করে দেখবে। মিডিয়ামের একটা ফ্যাক্টর থাকে, ঠিক আছে? তারপরে এই যে একটা ধর্মের একটা ফ্যাক্টর থাকে। হ্যাঁ, তোমরা যে বই আছে বা যদি না থাকে আমি দিয়েছি, মনে হয় নোটে দেওয়া আছে, এই পার্থক্যটা স্যার একটু ভালো কোনার করে দেখবে। কোনার কম্পন থাকে, হ্যাঁ বলো। মানে কোনাটা কিভাবে কাটছে, মাধ্যমের কোনাটা সেটা থাকে মেইনলি। হ্যাঁ, সেটা তো ডেফিনেশন ঠিকই আছে। অনুদৈর্ঘ্য তরঙ্গ আগাচ্ছে, মাধ্যমে কণাগুলো যেদিকে ভাইব্রেট করছে সেদিকে ওয়েভটা মোশন হচ্ছে, সেটাকে অনুদৈর্ঘ্য বলছো। তির্যক তরঙ্গর ক্ষেত্রে তো মাধ্যমিকের কণা যেদিকে ভাইব্রেট করছে, তরঙ্গ তার সঙ্গে সমকোণে যাচ্ছে, সেটা তির্যক তরঙ্গ হলো। এছাড়াও যেমন এই যে বললে পোলারাইজেশন ছাড়া, পোলারাইজেশনের মাধ্যমে দুজনের মধ্যে পার্থক্য করা যায়, ঠিক সেরকম মিডিয়ামের ফ্যাক্টর থাকে। যেমন অনুদৈর্ঘ্য তরঙ্গ গ্যাসীয় মাধ্যমে যায়, ঠিক আছে? তির্যক তরঙ্গ কিন্তু কঠিন মাধ্যম ছাড়া যেতে পারে না, তরল মাধ্যমে আপার সারফেসে কিছু যায়, কিন্তু মেন কোশ্চেন হচ্ছে কিন্তু কঠিন মাধ্যমেই যায়। যাই হোক, এই ডিফারেন্স যেটা আছে, পার্থক্যটা যেটা আছে, সেই পার্থক্য যত কটা পয়েন্ট আছে তোমরা কিন্তু পার্থক্যটা একটু, ডিফারেন্সটা একটু দেখে নেবে, সব ডিফারেন্সটা দেখে নেবে, শুধু সংজ্ঞা না। সংজ্ঞা দিয়ে তো কোশ্চেন আর কি হবে, যে সমকোণে হয় আর লম্ব সমান্তরাল হয় সেটা কোশ্চেন না, তেমনি যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্স সবকটা একটু দেখে নেবে, জাস্ট চোখ বুলিয়ে। এই যে পরের কোশ্চেনে আছে, এটা কে দেবে উত্তর? কঠিন মাধ্যমে স্যার স্যার। অপশন বি। তির্যক তরঙ্গ স্যার প্রবাহিত হয় কেবলমাত্র কঠিন তির্যক তরঙ্গ। তরঙ্গ তো স্যার সব মাধ্যমে প্রবাহিত হয়। না তো, না স্যার, গ্যাসীয় অনুদৈর্ঘ্য মাধ্যমে তরঙ্গ তির্যক তরঙ্গ কেবলমাত্র গ্যাসীয় কঠিন মাধ্যমে হবে। স্যার তড়িৎ কঠিন চুম্বকীয় কঠিন তরঙ্গটা সব মাধ্যমে। তির্যক তরঙ্গ সমাদ দ্বারা, যে বললো তার কাছেই শুনি আমি, তির্যক তরঙ্গ সমাধ্যমে স্যার যায়। কোনো মাধ্যমেই নয়, কোনো মাধ্যমেই নয়। কোন মাধ্যমে নয় সেটা তো আলাদা কথা, সেটা যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হয়ে গেল। এখানে স্যার হচ্ছে তির্যক বলতে মেকানিক্যাল স্যার ওয়েভ। ট্রান্সভার্স তো। স্যার হ্যাঁ, কেবলমাত্র কঠিন মাধ্যমে হবে স্যার। স্যার ট্রান্সভার্স ট্রান্সভার্স ওয়েভটা। গ্যাসে স্যার যাবে না কেন? না, গ্যাসে যায় না। গ্যাসীয় স্যার বলতে গ্যাসের গেলে অণুগুলো তো তুমি, স্যার কম্পন হয়। না কম্পন হলেও গ্যাসীয় মাধ্যমে যায় না। তির্যক তরঙ্গ গ্যাসীয় মাধ্যমে প্রবাহিত হয় না। তির্যক তরঙ্গ, তুমি যেটা বলছো যে লাইটের ক্ষেত্রে, লাইট তির্যক তরঙ্গ অবশ্যই, কিন্তু লাইট এই তরঙ্গ ধরা মেকানিক্যাল ওয়েভ নয়, লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই জন্য ইথার স্যার ওই হাইপোথিসিস। স্যার ওই তির্যক তরঙ্গের ক্ষেত্রে তো ঘনীভবন তনুভবন তো হয় না। এবার ঘনীভবন না, তনুভবন সেটা না হলে তো অনুদৈর্ঘ্য। গ্যাসীয় মাধ্যমে যা হবে কি করে? না, গ্যাসীয় মাধ্যমে যে মানে স্যার ঘনীভবন এখানে তনুভবন। তির্যক বললে শুধুমাত্র স্যার মেকানিক্যাল ওয়েভটাকে ধরতে হবে, তাই তো? হ্যাঁ, রাইট রাইট, এইটাই আমি বলতে চাইছি, এটাই আমি বলছি। না না, ঠিক আছে, তোমরা দুজনেই উত্তর ঠিক বলছো, তোমাদের স্যার কনসেপ্ট আমি ক্লিয়ার। মেকানিক্যাল তো দুটোই, তির্যক আর হ্যাঁ অনুদৈর্ঘ্য। হ্যাঁ হ্যাঁ, মেকানিক্যাল না, দুটো। তির্যক এবার দুটো হয়, একটা ইলেকট্রোম্যাগনেটিক একটা মেকানিক্যাল। হ্যাঁ, এবার স্যার ওখানে শুধু মেকানিক্যালটা ইলেকট্রোম্যাগনেটিকটাকে ধরতে পুরো হবে তো? বাদ। না 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 না, শুধু মেকানিক্যাল ওয়েভের কথা বলছি আমি, সেটাই আমি সেই কথাটাই বলছি। তোমাদের ক্ষেত্রে কনফিউশনটা তো ওই জায়গায় লাগছে যে আলো তো একটা ওয়েভ, সেটা তো ট্রান্সভার্স ওয়েভ, সেটা তো চলে আসছে পুরো একবার ফাঁকা মাধ্যমে বলো বা শূন্য মাধ্যমে বলো বা এই মাঝে যে মাধ্যম আছে গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে চলে আসছে, তাহলে তো ওটা ট্রান্সভার্স ওয়েভ। আলো তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এখানে কথা আসছে কোন ওয়েভের কথা? এখানে আসছে মেকানিক্যাল ওয়েভ। মেকানিক্যাল ওয়েভ বলতে গিয়ে এখানে যেগুলো পার্টিকেল ভাইব্রেশনের মাধ্যমে বা ওই যে তনুভবন ঘূর্ণভবনের মাধ্যমে, মানে অনুদৈর্ঘ্য আর হচ্ছে তির্যক, এই দুটো ওয়েভের কথা আসছে। সেই জন্য তোমাদের কনফিউশনটা লাগছে। ভালো করে দেখো, এই এই নিয়েই কিন্তু পরীক্ষা হয়েছে, তার অনার্সে তোমরা পড়েছো। দেখবে রিলেটিভিটির ক্ষেত্রে দেখবে আছে ইথার ডার্ক হাইপোথিসিস। তারপরে সেখান থেকে মাইকেলসন ইন্টারফেরোমিটারের সাথে মাইকেলসন হ্যাঁ এক্সপেরিমেন্ট স্যার করা হয়েছে। পড়েছি। হ্যাঁ পড়েছো। সেখানে ইথার প্রথমে ধরা হয়েছিল যে যাচ্ছে, তাহলে এটা কি আলোক কি তরঙ্গ, তো অনুদৈর্ঘ্য তরঙ্গ না তির্যক তরঙ্গ? একদিকে বলছি তির্যক তরঙ্গ, কিন্তু আবার গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে। ভালো করে মাথায় এটা মনে করো। যারা শুধুমাত্র উত্তরটা মনে রাখতে চাইছো স্যার, ঠিক আছে, নো ডাউট, কোনো ব্যাপার নাই। তির্যক তরঙ্গ কঠিন মাধ্যমে যায়, অনুদৈর্ঘ্য তরঙ্গ সব মাধ্যমে যায়, ঠিক আছে, উত্তর হয়ে গেল, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে ওয়েভ কে প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমি পড়ার জন্য বলছি, আমি পড়া করার জন্য বলছি। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের পার্ট আলাদা,
সেটা ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড ভাইব্রেটের মাধ্যমে ওয়েভ তৈরি হতে যাচ্ছে, যেটা যে লাইটকে ধরা হয়। এই লাইট থেকে এই পরীক্ষাগুলো এসেছিল। প্রথমে ধরা হয়েছিল যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসছে, তাহলে মাঝে গ্যাসীয় মাধ্যম, কিন্তু আলো হচ্ছে তির্যক তরঙ্গ, তাহলে আসছে কি করে? সেখান থেকে তোমার ইথার ডার্ক হাইপোথিসিস বলে আছে, অনার্সে যারা পড়েছে তারা জানেন, রিলেটিভিটিতে আছে, আইনস্টাইন রিলেটিভিটি থিওরি। তারপরে মাইকেলসন এক্সপেরিমেন্ট হয়েছে, সেখানে নেগেটিভ উত্তর এসছে। সেই নেগেটিভ উত্তরকে বিভিন্ন ব্যাখ্যা করার পর তারপরে বোঝা গেল যে আলো হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ হতে পারে, কিন্তু আলো মেইনলি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য ফর্মুলা নয়, এখানে জাস্ট দুটো যে ওয়েভ আমরা জানি, তির্যক তরঙ্গ আর হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। কেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়া তোমাদের 9-10 মানে 9-10 এসএসসি তে কম আছে, মানে তোমাদের মেকানিক্যাল ওয়েভটাই মেন। তাহলে সেটা যেমন আবার 11-12 আছে, সেখানে আবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়তে হবে। তাহলে মেকানিক্যাল ওয়েভের ক্ষেত্রে অনুদৈর্ঘ্য আর তির্যক এই দুটো জিনিস, তার মধ্যে অনুদৈর্ঘ্যটা সবই যাচ্ছে, আর তির্যক তরঙ্গ শুধুমাত্র গ্যাসীয় মাধ্যমে, এই কঠিন মাধ্যমে যাবে। এটা তোমরা কিন্তু ওই পার্থক্যটা, সেই জন্য বলছি পার্থক্যটা কিন্তু একটু ভালো করে দেখে নেবে। আচ্ছা, স্যার এখানে তির্যক তরঙ্গ বলতে মেকানিক্যাল ওয়েভটাই খালি মনে রাখবো, তাই তো? হ্যাঁ, মেকানিক্যাল ওয়েভ 9-10 পাঠের জন্য বলছি। আবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন 11-12 পড়ার মধ্যে আছে তখন সেটা আছে। তোমার কোশ্চেন এরকমই দেবে, এরকমই দেবে। এখানে মেকানিক্যাল ওয়েভটা মানে যে অনুদৈর্ঘ্য, তরল মাধ্যমে যেতে পারে তো? হ্যাঁ তির্যক তরঙ্গ তরল মাধ্যমে যায়, শুধুমাত্র এটা হচ্ছে তরলের আপার সারফেসে যায়, বোঝা গেছে? তির্যক তরঙ্গ তরলে যায়, কিন্তু তরলের শুধু আপার সারফেসে যায়, সেটা ওটা কন্ডিশন, সেটাকে তোমার অত না মনে রাখলেও হবে। যদি ওরকম কোনো কোশ্চেন থাকে যে তরলে কোন সারফেসে যায় বা কি, সেটা আলাদা। তরলে যায় কিন্তু তরলে শুধুমাত্র আপার সারফেসের উপর দিয়ে যায়। কিন্তু মেন এখানে যেটা জানতে চেয়েছে, তোমাদের কনফিউশন দূর করার জন্য ঠিকই আছে, কিন্তু মেন যেটা জানতে চেয়েছে যে অনুদৈর্ঘ্য তির্যক এই দুটো তরঙ্গ কে কোন মাধ্যমে যায়। হ্যাঁ, তির্যক তরঙ্গ কঠিন মাধ্যমে, তুমি ঠিকই বলেছো, তরল মাধ্যমে যায়, তরল মাধ্যমে আপার সারফেসে যায়, তা সেটাকে তো ধরা হবে না, সেটা একটা কন্ডিশন, শুধুমাত্র আপার সারফেসের উপর দিয়ে যায়। আচ্ছা, যারা করছো তারা কিন্তু উত্তরগুলো করে নেবে, আর সবাই একটু একটু করে বলবে, যেমন 4-5 জনাই আমি দেখছি উত্তর দিচ্ছে, তাহলে কিন্তু 4-5 জনাই হয়তো এখানে ফিজিক্সের স্টুডেন্টদের ক্ষেত্রে হয়তো তারা ভালো ইয়ে করছে বা কিছু, সবাই কিন্তু করবে, কেমিস্ট্রি ফিজিক্স সবাই করবে, সবারই জন্য 9-10টা তো কমনলি, সেক্ষেত্রে সবাইকে সমান জোর দিতে হবে। আর 6-এরটা বলো দেখি। স্যার চাপের সমান। চাপের সমান। সমান স্যার, হ্যাঁ সমান স্যার। হ্যাঁ স্যার, চাপের হ্যাঁ। সমান হয়। আচ্ছা, এটা ওখানে তো শর্তটাই বলে দিয়েছি। হ্যাঁ, এটা প্রমাণ করতে পারবে তো? এটা কিন্তু আগে হ্যাঁ স্যার। যেমন ওই হ্যাঁ স্যার, ওই কে অবকল করতে হবে। হ্যাঁ হ্যাঁ ডিফারেন্সিয়েট করবে তাহলে হবে। এই তোমার ওই যা যেটা আছে তোমার, আগে যখন 2 নম্বরের হতো এসএসসি তে, তখন কিন্তু এই কোশ্চেনটা বারবার দিয়েছে, যেমন উষ্ণতা অবরোধে থাকলে কোনো গ্যাসের আয়তন বিকৃতি গুণাঙ্ক চাপের সমান প্রমাণ করো, 2 নম্বর থাকতো। এখন যেহেতু আছে সেহেতু এরকম কোশ্চেন দেবে। হ্যাঁ, তাহলে এই পিভি সমান 8টি। এবার এক্ষেত্রে যেহেতু উষ্ণতা অপরিবর্তিত, তাহলে তুমি যদি ডেরিভেটিভ করো পিডিভি প্লাস ভিডিপি, পিডিভি আর ভিডিপি, আর ওই দিকটা 0 হয়ে যাবে, কেন উষ্ণতা ফিক্সড বলেছে। এই দিকটা যদি ডিটিটা 0 হয়ে যাবে, কেন উষ্ণতা অপরিবর্তিত। দুটোই ধ্রুবক। হ্যাঁ, তাহলে এইটাকে যদি তুমি এদিক ওদিক করো, আমাকে মেইনলি আনতে হবে কি টিপি বাই ডিভি বাই ভি, এর মাইনাস থাকবে, যদি বাড়ার সঙ্গে কমে, তাহলে এটা সমান দেখো পি হবে। এইটাই তো হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক। এই যে এইটা হচ্ছে এফ বাই এ, আর এটা হচ্ছে আয়তনের পরিবর্তন বাই নিচে আয়তন, তাহলে এটাই তো হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক। তাহলে এখান থেকে তুমি সাজিয়ে পীড়ন বাই বিকৃতি। হ্যাঁ বলো। সে বলছি পীড়ন বাই বিকৃতি। হ্যাঁ, পীড়ন বাই বিকৃতি। এবার গ্যাসের ক্ষেত্রে তোমার বল বাই ক্ষেত্রফল, এটাকে তোমার আমরা চাপ বলি, এখানে ডিপি লিখছি, যে স্মল প্রেসার চেঞ্জ, এই এফ বাই এ এটা। তাই এইটুকু করে দিলে আগে 2 নম্বর দিত, কিন্তু এখন তো 2 নম্বরের জায়গা নাই। হ্যাঁ, সেইটা এখানে তোমার কি হচ্ছে, এখানে তোমাকে শুধু মনে রাখতে হবে। আবার এটা যদি অ্যাডিয়াবেটিক হয়ে যেত, যদি ওই এটা টেম্পারেচার, যেটা তোমার সেই সাউন্ডে পড়িয়েছিলাম যে নিউটনস আর ল্যাপ্লাসের বলেছিলাম। হ্যাঁ, ল্যাপ্লাসের সংশোধন, সেক্ষেত্রে সমীকরণটা হয় পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট সমীকরণটা, গামা পি হয়ে যেত। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এইটা হয়ে যাবে গামা পি।
দিয়ে সেই জন্য সেই সাউন্ডের যেটা ভেলোসিটি হয়েছিল সেটা প্রথমে নিউটন বলেছিল p/ρ বলেছিল, তারপরে কিন্তু ল্যাপ্লাস যেটা সংশোধন করে বললো না ওটা সমষ্ণতে হয় না, রুদ্ধতাপে হয়, তাহলে গামা p/ρ। তাহলে তোমাকে পরীক্ষাতে ওই সাউন্ডের ওই চ্যাপ্টারতে কোশ্চেন দু রকম দিতে পারে, যে নিউটন থেকে ল্যাপ্লাস কি সংশোধন করেছে। তা তোমাকে মনে রাখতে হবে নিউটন বলেছিল যে সমষ্ণ প্রক্রিয়ায় যায়, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া। হ্যাঁ, আর ল্যাপ্লাস বলেছিল রুদ্ধতাপ প্রক্রিয়াতে। দিয়ে নিউটনের সমষ্ণ প্রক্রিয়ার উত্তরটা হচ্ছে এই উত্তরটা, নিউটনের যে সমষ্ণ প্রক্রিয়া সেইটারই একটা পার্ট এটা, যেটা আগে 2 নম্বর দিত এখন সিম্পল, যে আয়তন বিকৃতি গুণাঙ্ক চাপের। অ্যাকচুয়ালি তো ভেলোসিটির ফর্মুলা তো ছিল যে যে মাধ্যমে যাবে সে তার বিকৃতি গুণাঙ্ক বাই ঘনত্ব, কঠিন মাধ্যমে গেলে ইয়ং গুণাঙ্ক, গ্যাসীয় মাধ্যমে গেলে আয়তন বিকৃতি গুণাঙ্ক, তরল ক্ষেত্রেও তাই। তাহলে আয়তন বিকৃতি গুণাঙ্কটা সেইটা আমি গ্যাসীয় মাধ্যমের ক্ষেত্রে এইটা আমি জানি, নিউটনস এর ক্ষেত্রে বললো এটা চাপের সঙ্গে সমান, সেইটাই এখানকার কোশ্চেন। সেটা আগেকার যত বছর পরীক্ষা হয়েছে, যে 10, 12, 15 বছর পরীক্ষা হয়েছে, যে 1 বছর 2 বছর অন্তর অন্তর এটা দিত, এটা একটা সালের কোশ্চেন 2 নম্বর দিত, দেখাও যে গ্যাসের ক্ষেত্রে আয়তন বিকৃতি গুণাঙ্কের মান চাপের সঙ্গে সমান উষ্ণতা বৃত্তান্ত। এটাই হচ্ছে নিউটনের সূত্র। এবার নিউটনকে যখন ল্যাপ্লাস যখন সংশোধন করলো, বললো না গ্যাসীয় মাধ্যমে যখন শব্দ যাচ্ছে তখন সেটা উষ্ণ অপরিবর্তিত মানে আইসোথার্মাল না হয়ে সমষ্ণ প্রক্রিয়া না হয়ে সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক মানে রুদ্রতাপ, বাইরে থেকে কোনো তাপ ট্রান্সফার হয় না, ভেতর থেকে কোনোদিন তাপ ট্রান্সফার হয় না। অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে আর পিভি সমান 8টি সমীকরণ লেখা যায় না, তখন কি সমীকরণ লেখা যায়, পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। এবার এটাকে তুমি ডেরিভেটিভ করো, ডিপি ভি টু দি পাওয়ার গামা এদিক ওদিক করো, দেখো এই জিনিসটা আসবে এইটা। তো ওই পড়াটাও এখানে হয়ে গেল। আচ্ছা এইটা একটু বলো দেখি কোশ্চেন। শব্দের তরঙ্গ। শব্দোত্তর বলো শব্দোত্তর। বি নম্বর আল্ট্রাসোনিক হবে স্যার, আল্ট্রাসোনিকের বাংলা শব্দোত্তর। আমি সেটাই বলতে চাচ্ছি, যদি বাংলায় নাম থাকে আল্ট্রাসোনোগ্রাফি বলে না, যে আমাদের ওই পেটের ছবি স্যার মানে 20,000 হাত যে বেশি হবে কম্পাঙ্ক। বেশি হবে, 20,000 হার্জের তুলনায় বেশি, 20,000 হার্জ ফ্রিকোয়েন্সিটা 20,000 হার্জের তুলনায় বেশি, তাকে বলা হয় আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনো এই যে শব্দোত্তর, যে আমাদের যে ওই যে পেটের ছবি টবি করতে হলে আল্ট্রাসোনোগ্রাফি করা হয় না, তাই সোনোগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফি শব্দোত্তর শব্দটা, এই তো সোজা জিনিস। আচ্ছা তোমাদেরকে একটা এই যে দ্বিতীয়টায় শব্দের শক্তির সঙ্গে কম্পাঙ্কের একটা ফর্মুলা লিখে দিলাম, যে শব্দ যখন যায় তার শক্তিটা কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল ই ভ্যারিজাস এফ হবে স্যার সি হবে স্যার, সি। ই ভ্যারিজাস এফ। ই ভেরিজেজ স্যার ই ভ্যারিজেট এফ স্কয়ার হবে স্যার। না স্যার ই ভ্যারিজাস এফ ই হবে স্যার, ই সমান এইচ নিউ। এফ এফ স্যার, ওই অপশন সি। আচ্ছা ওই ফর্মুলাটা কি দেয়া ছিল? স্যার আমি বলি, বলো। ই ইজ ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার ছিল না স্যার মোট শক্তিতে, ওখান থেকে ওমেগা স্কয়ার এর সঙ্গে ইটাকে কম্পেয়ার করলে এফ স্কয়ারটা আসবে আমার মনে হয়। ঠিক ওমেগাটাকে ভেঙে ফর্মুলাতে ওমেগা ছিল না, ওমেগা স্কয়ার ছিল না ফর্মুলাতে। হ্যাঁ ওমেগা স্কয়ার এ স্কয়ার ছিল না। হ্যাঁ ফর্মুলাটা বার করে দেখো তো ওমেগা। হ্যাঁ স্যার ওমেগা স্কয়ার এ স্কয়ার ছিল। হ্যাঁ যাই হোক ওসব বাদ দাও তুমি, ওমেগা স্কয়ার ছিল কি ছিল না? হ্যাঁ ছিল স্যার, ওমেগা স্কয়ার ছিল, তাহলে এ স্কয়ার হবে স্যার, ওমেগা মানে এ তো স্কয়ার হবে। তাহলে এ স্কয়ার, তুমি বাদ গো, অন্য কোনো তো আমি জানতে চাই না, ওগুলো বাদ দাও তুমি। হ্যাঁ স্যার এফ স্কয়ার হচ্ছে। তাহলে কোনটা হবে? বি নাম্বার হচ্ছে স্যার বি। তাহলে সিটা করলে হবে না, তাহলে তোমাকে মনে রাখতে হবে কি 11, 12 আমি এখনো করাইনি ওই পার্টটা, ওখানে কিছু কোশ্চেন আছে বেল টেল ফোন টোন এসব দিয়ে সিলেবাসেও আছে বলে আমি এখনো ওই জায়গাটা করিনি, কিন্তু তোমাদেরকে আমি শুধুমাত্র ফর্মুলাটা 9, 10 এর জন্য আমি কিন্তু নোটে দিয়ে রেখেছিলাম, তোমরা নোটটা বার করলেই দেখতে পাবে। শুধুমাত্র শব্দোত্তর শক্তির ক্ষেত্রে, শব্দ প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে যখন একটা প্রোগ্রেসিভ ওয়েভ যাচ্ছে তখন তার শক্তিটা কতটা ট্রান্সফার হচ্ছে, তার কাইনেটিক এনার্জি বার করতে হবে, পটেনশিয়াল এনার্জি বার করতে হবে, ওই যে ওই সমীকরণ থেকে দিয়ে যোগ করতে হবে, যোগ করলে দেখা যাবে যেটা হচ্ছে তার সঙ্গে বেগটা গুণ করতে হবে, ইন্টেন্সিটি মাপার যে ফর্মুলা, কিন্তু এখানে শুধু শক্তি বলেছে, ইন্টেন্সিটি দরকার নেই, শুধু শক্তি বলেছে। তাহলে শক্তির মাপার যে টোটাল শক্তি কাইনেটিক আর পটেনশিয়াল, সেখানে ফর্মুলায় দেখবে হাফ ওমেগা স্কয়ার এ রো এরকম ধরনের ছিল একটা,
ঠিক আছে, এরকম ছিল, এই ওমেগা স্কোয়ার টার্মটা ছিল, স্যার ওই হাফ রো ওমেগা ওমেগা স্কোয়ার এ স্কোয়ার এরকম। হাফ রো ওমেগা স্কোয়ার এ স্কোয়ার না, আচ্ছা তাহলে হ্যাঁ এইটা ছিল এরকম এরকম ছিল, মানে ওমেগা স্কোয়ার ছিল, এটা এই দুটো বাদ দাও তুমি, ওমেগা স্কোয়ার ছিল। এবার ওমেগার সঙ্গে এফ এর কি সম্পর্ক, মানে ফ্রিকোয়েন্সি 2π, তাহলে এটা স্কোয়ার হলে এটারও স্কোয়ার হবে, তাহলে এনার্জির সঙ্গে হচ্ছে। ক্লিয়ার হয়েছে সবারই? স্যার তাহলে স্যার ই সমান এইচ নিউটা স্যার তির্যক তরঙ্গের ক্ষেত্রে, কোনটা? স্যার ই সমান এইচ নিউ যেটা থাকে ইলেকট্রোম্যাগনেটিকের ক্ষেত্রে নাকি স্যার? না, ওটা তো আলাদা জিনিস। ই সমান এইচ নিউ তো সে তো ফোটনের শক্তি। ওই এই তোমাদের সব গন্ডগোল এইগুলোই হয়ে যাচ্ছে মুশকিল, এই জন্যই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে শক্তি, হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ফোটনের কণা, ফোটন কণা যখন বিকিরণ হয়, রেডিয়েশন হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যায়, তখন প্রত্যেকটা কণার শক্তি হয় ই সমান এইচ নিউ। এখানে তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে পড়া নয়, এটা তো শব্দের পড়া, এটা তরঙ্গ, ওটা আলাদা, ই আলাদা, মানে নোটেশন থেকে এক করলে হবে না। ওই শক্তিটা হচ্ছে ফোটনের শক্তি। হ্যাঁ, এটা তো হচ্ছে সাউন্ডের চ্যাপ্টার, আর ওটা হচ্ছে আমি পড়াবো যখন তোমার আলোক তড়িৎ ক্রিয়া বলো বা রেডিয়েশন যেখানে হবে, সেক্ষেত্রে তো হচ্ছে এক একটা ফোটনের শক্তি হয় ই সমান এইচ নিউ। হ্যাঁ, সেক্ষেত্রে ঠিকই বলেছো, তোমার গন্ডগোল হয়েছে, কিন্তু পড়াটা এখানে শব্দ তরঙ্গেদের লেখাই আছে। এই যে সেটা তোমাকে বলে দিত যে ফোটন কণার শক্তি কার সঙ্গে সমানুপাতিক, সেক্ষেত্রেও তোমার উত্তর ঠিক ছিল। হ্যাঁ, তোমাদের এখানেই গন্ডগোলটা হচ্ছে গো। এই দেখো সামান্য সামান্য জিনিস, এগুলোই প্রবলেম। ঠিক আছে, তো পড়া করে ঠিকই আছে, কিন্তু এই জায়গাটা ঠিক পড়ার ভালো করে আগে পড়বে, কনফিউশন হবে না। পরীক্ষার খাতাতে ফোটন কণা চেয়েছে না শব্দের তরঙ্গ চেয়েছে, সেটাকে মাথায় ঢুকাবে। এইটা আমি তো ওখানে পড়াইনি, আমি কোনো কোশ্চেন কেন পড়াবো? এইটা স্বরকম্প স্যার উভয় তরঙ্গেই কেবলমাত্র শব্দ তরঙ্গে। অপশন সি সাউন্ড ওয়েভের স্যার অনুদৈর্ঘ্য তরঙ্গ, স্যার অনুদৈর্ঘ্য তরঙ্গ। স্যার এটা কেবলমাত্র শব্দ তরঙ্গ হবে সিএ, স্বরকম্প সাউন্ড ওয়েভ হবে না স্যার? শুধুমাত্র মানে বৈশিষ্ট্যতে লেখা ছিল এটা স্যার। শব্দ তরঙ্গ, হ্যাঁ কেবলমাত্র শব্দ তরঙ্গে। হ্যাঁ স্যার, কেবলমাত্র শব্দ তরঙ্গ, কোনো বৈশিষ্ট্যতে লেখা ছিল এটা। হ্যাঁ, বৈশিষ্ট্য লেখা থাকে। শুধুমাত্র স্বরকম্প এই জিনিসটা শুধুমাত্র শব্দ তরঙ্গের ক্ষেত্রে হয়। যখন শব্দ তরঙ্গ ইন্টারফারেন্স হয়, উপরিপাতন হয়, সুপার ইম্পোজ হয়, সুপারপজিশন হয়, তখন খুব সামান্য কম্পাঙ্কের পার্থক্যের যদি তরঙ্গ দৈর্ঘ্য সুপার ইম্পোজ করে, মানে একটার উপর একটা উপরিপাতন হয়, তখন কি হয়, কখনো সাউন্ডটা জোরে শোনা যায়, কখনো আস্তে শোনা যায়। এই জিনিসটাকে বলা হয় স্বরকম্প। এবং এদের দুজনের ডিফারেন্স দিয়ে সেই স্বরকম্পের সংখ্যা, কটা আওয়াজ শুনতে পারবো, এরকম সেই ডিফারেন্সটা মাপা হয়। তাহলে এইটা শুধুমাত্র শব্দ তরঙ্গের ক্ষেত্রেই ঠিক। হ্যাঁ, এবং এটা নয়, শুধু এটা বললে হবে না, শুধু শব্দ তরঙ্গ বললেই হবে না, সঙ্গে সঙ্গে এটাও করতে হবে যে খুব আমি বারবার একটা কথা কিন্তু বারবার তোমাদেরকে বলছি, খুব সামান্য কম্পাঙ্কের ডিফারেন্স। ঠিক আছে, এইটাও করতে হবে। এর আগের বছর কিন্তু কোশ্চেন এসেছিল, শুধু শব্দ তরঙ্গ এটা তির্যক তরঙ্গ, মানে তির্যক অনুপ্রস্থ তরঙ্গ থাকে না। তির্যক তরঙ্গর ক্ষেত্রে দেখবে, তির্যক তরঙ্গর ক্ষেত্রে এই সুপার ইম্পোজের ফর্মুলায় তোমার স্বরকম্প আসবে না। সেখানে তোমার লিসাজুয়াস ফিগার, সে ওয়াই সমান একটা অক্ষ যদি তির্যক তরঙ্গ হয়, একটা এক্স অক্ষ হয়ে যাবে, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, দুটো তরঙ্গ। সেক্ষেত্রে তো হবে না। এই আমি যে নোট দিয়েছি 11, 12 দিয়েছি, 19 দেখবে, সেখানে দেখবে যে দুটো তরঙ্গ ধরেছে একই দিক বরাবর, এক্স সমান এ সাইন ওমেগা টি, 2π n1 মাইনাস এটা, আবার x2 সমান এটা ধরেছে, মানে একই দিকে, তির্যক তরঙ্গ নয়। তির্যক তরঙ্গ হলে তাহলে ওয়াই ধরতে হতো, একটা এক্স অক্ষ বরাবর ধরতে হলে একটা ওয়াই অক্ষ বরাবর ধরতে হতো। যে আমি থিওরিটা তোমাদের দিয়েছি, কিন্তু অত তো আমি পড়তে বলিনি, জাস্ট তোমার রিডিং করতে বলেছি। তির্যক তরঙ্গ নয়, শুধুমাত্র একই দিক বরাবর, সবই এক, বিস্তার এক, সবই এক, শুধুমাত্র কম্পাঙ্কের ডিফারেন্স, সামান্য পার্থক্য। এই সামান্য পার্থক্য এটা কিন্তু মাথায় রাখতে হবে। খুব কম্পাঙ্কের পার্থক্য, অল্প পার্থক্য তরঙ্গ যদি উপরিপাতন হয়, সুপার ইম্পোজ করে, তাহলে সেক্ষেত্রে কোথাও শব্দ জোরে শোনা যায়, কোথাও আস্তে শোনা যায়, সেটাকেই বলা হচ্ছে স্বরকম্প। আর এই যে ডিফারেন্স দুটো দিয়ে তাদের সংখ্যাটা মাপা হয়, কটা স্বরকম্প উৎপন্ন হয়েছে, তাদের কম্পাঙ্কের যে ডিফারেন্স, সেটা দিয়ে মাপা হয়। স্যার বলছি শব্দ তরঙ্গ তো এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাহলে ওটা কোনো হচ্ছে না। হ্যাঁ,
না না, অনুদৈর্ঘ্য তরঙ্গ হলে তো তার সব, এটা তো অনুদৈর্ঘ্য তরঙ্গের কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে এটা। সমস্ত অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রেই স্বরকম্প না, স্বরকম্প তো একটা বৈশিষ্ট্য। স্বরকম্প জিনিসটা অনুদৈর্ঘ্য তরঙ্গটাকে গুলিয়ে ফেললে হবে না। অনুদৈর্ঘ্য তরঙ্গ তো যারা শব্দ তরঙ্গ, সব শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য, কিন্তু সেই শব্দ তরঙ্গের মধ্যে যেগুলোর একই দিকে যায়, কম্পাঙ্কের ডিফারেন্স তাদের মধ্যে উপরিপতন হলে যে ঘটনাটা হয় সেই ঘটনাটাকে স্বরকম্প বলে। মানে স্বরকম্পটা অনুদৈর্ঘ্য তরঙ্গ ধরতে পারো, কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ মানেই স্বরকম্প হবে সেটা তো নয়। অনুদৈর্ঘ্য, অনেক অনুদৈর্ঘ্য তরঙ্গ আছে, তার মধ্যে যাদের কম্পাঙ্ক খুব কাছাকাছি একই দিক বরাবর যাচ্ছে তাদের উপরিপতন হলে যে ঘটনা ঘটে সেইটাকে স্বরকম্প বলে। দুটোকে তো গুলিয়ে ফেললে হবে না। সব অনুদৈর্ঘ্য তরঙ্গ কেন স্বরকম্প হচ্ছে যাবে? যে অনুদৈর্ঘ্য, সব অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে যাদের কম্পাঙ্কের কাছাকাছি আছে একই দিকে যদি যায়, তারা যদি উপরিবর্তন হয়, সবকিছু বিস্তার এক, সবকিছু এক, তারা যদি উপরিবর্তন হয় তাহলে কোনো জায়গায় শব্দ জোরে শোনা যায়, কোনো জায়গায় আস্তে শোনা যায়, সেই জিনিসটাকে বলা হয় স্বরকম্প। সেটা অনুদৈর্ঘ্য তরঙ্গ তো অবশ্যই স্বরকম্প। অনুদৈর্ঘ্য তরঙ্গ তো বটেই, কিন্তু সমস্ত অনুদৈর্ঘ্য তরঙ্গ তো সমকম্প করবে না। তার জন্যই তো বলছি এই কন্ডিশনটা স্যাটিসফাই হতে হবে। কোন কন্ডিশন? এইটা, এই কন্ডিশনটা। অনুদৈর্ঘ্য তরঙ্গ একই দিকে একই বিস্তার নিয়ে যদি যায়, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যদি উপরিপাতন হয়, একটার উপর একটা সুপার ইম্পোজ করে, তাহলে সেইটার আমরা বলি স্বরকম্প। পরেরটা স্যার বলছিলাম কি স্যার 2p+1 হবে। +1 হবে স্যার। হ্যাঁ, এটা তো ফর্মুলার মতন বলাই ছিল, সে বিজোড় সংখ্যা গোনা থাকবে, তাই তো? হ্যাঁ স্যার। খোলা স্যার নালে ওইখানে প্রথম উপস্বরটাই তৃতীয় সমমেল হয়। হ্যাঁ, প্রথম উপস্বরটা তৃতীয় সমমল, তারপরটা এরকম 1 3 5 7 এরকম করে যাচ্ছে, তাই তো? এরকম করে যাচ্ছে। তার মানে হ্যাঁ হচ্ছে স্যার, কি, হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে বিজোড় সংখ্যা। দেখো সেটাকে যদি ফর্মে যদি তুমি এটাকে তোমরা তো অঙ্ক করেছো, ওই যে তোমার কি বলে যে সমান্তর প্রগতি, গুণন্তর প্রগতি অঙ্ক যেগুলো করেছো, সেগুলো তো প্রবলেম থেকে তো তোমরা জানো যে কি কোনো সিরিজ করতে হয়। যে যদি বিজোড় সংখ্যা গেলে তাকে 2p+1/2n+1 এরকম করে যাবে। হ্যাঁ, জোড় সংখ্যা হলে 2n করে যেত। ঠিক আছে, আর সব যদি যায় তাহলে কোনো ব্যাপার না, 1 2 3 4 সবই যাবে। তাই আমি তাহলে বিজোড় সংখ্যা কোনা যায়, তাহলে স্যার বিজোড় দেখতে সংখ্যা পাচ্ছি না স্ক্রিনটা। আবার স্ক্রিন দেখতে পাচ্ছ না? না স্যার, দেখা সবাই যাচ্ছে তো। দেখতে, তাহলে তোমার ওখানে হ্যাঁ কোনো স্যার, প্রবলেম দেখা যাচ্ছে তো। হ্যাঁ, দেখা যাচ্ছে তুমি স্যার। তুমি তুমি কেটে বেরিয়ে যাও, দিয়ে আবার ঢোকো। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে এবার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, স্বরকম্প নিয়ে কে কোশ্চেন একটা করছিলে, এটা তো কোনো সোজা জিনিস, এটা তো কোনো অসুবিধা কিছু না, কারো হওয়ার উচিত নয়। এটা তো তোমার বলেছিলাম যে দুটো ফর্মুলা দুজনের ক্ষেত্রে, একটা বিজোড় সংখ্যা 1 3 4 1 3 5 7 এরকম করে যাচ্ছে। বলছিলেন স্যার স্বরকম্পের দুটো কম্পাঙ্কের মধ্যে পার্থক্য কত হতে হবে? এরকম কোনো মিনিমাম কন্ডিশন নাই, কাছাকাছি হলে ওই সেরকম 10 হবে। হার্টজ থেকে কম 10 হতে হবে। হার্টজ এরকম কিছু একটা ছিল মনে হয়। হ্যাঁ, 10 10 হার্টজ হার্টজ এরকম থেকে কম হতে হবে। কম হতে হবে, 10 হার্টজের বেশি হলে ম্যাক্সিমামটা বলছো যে এদের মধ্যে ম্যাক্সিমাম 10 হার্টজের উপর হলে স্বরকম্প হবে না? দুজনের মধ্যে হ্যাঁ, পার্থক্য হ্যাঁ। 10 হার্টজের বেশি হলে শোনা যাবে না স্বরকম্প। ওই স্যার আচ্ছা, শ্রুতি নির্বন্ধের ব্যাপারটা থাকে, ওই জন্য ওই 1 10 কোনটা বলো? সেকেন্ডের ব্যাপার একটা। বলো বলো ওই বলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের কানে, 10 আচ্ছা হার্টজ। আচ্ছা দেখা আচ্ছা যাচ্ছে না আচ্ছা, 10 হার্টজের বেশি হলে আর শুনতে পাবো না স্বরকম্পটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি ঠিক দুটোর আছে। পার্থক্য, ওই দুটোর কম্পাঙ্কের পার্থক্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি তুমি কি কোশ্চেন। স্যার আচ্ছা, ওই কে বলো দেখা দেখা যাচ্ছে না বারবার বলছে, এটা কি কি সবারই ক্ষেত্রে প্রবলেম আলোকের হচ্ছে না? ক্ষেত্রে স্যার 10 হার্টজ হয় না বলে স্বরকম্প দেখা যায় না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কে বলে যে দেখা যাচ্ছে না বলছে বারবার, আমি তো শুনতে পাচ্ছি না। কি দেখা এখানে কি কোনো স্ক্রিনের প্রবলেম হচ্ছে, না দু একজনেরই হচ্ছে এরকম? মাঝে মাঝে চলে যাচ্ছে, এসছে ঠিক আছে। এখন ঠিক আছে। শান্তনু, হ্যাঁ, আমরা তো দেখতে পাচ্ছি। এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা শান্তনু, তুমি, আমি যখন স্ক্রিনটাকে বড় করছি তখন তুমি দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ এবার? হ্যাঁ দেখা দেখতে যাচ্ছে পাচ্ছ? স্যার, মাঝখানে চলে গেছিল। তাহলে ওইটা তোমার ওখানে দেখো, ওই নেটওয়ার্ক কোনো ফ্ল্যাকচুয়েট করছে। ওটা আমার এখানে হলে তো আমি তাহলে সবারই প্রবলেম হবে। আচ্ছা ঠিক আছে, বেশ একটু আগিয়ে যে না শেষ হবে না।
আচ্ছা এটা একটা প্রবলেম। আচ্ছা এখানে আগে সরকম্পের প্রবলেমটা করি, তারপরে ওই প্রবলেমটা করছি। সরকম্প নিয়ে অনেক প্রবলেম, 10 10 হার্জ দিয়ে অনেক রকম প্রবলেম সরকম্প নিয়ে। সরকম্পের অঙ্ক এটা। দেখো কাছাকাছি দেখো ডিফারেন্স দেখো 316 আছে, সব এক দেখো। শুনতে পাচ্ছ তো? শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, 3/π হবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। তোমরা কয়েকজন খুব ভালো করছো আমি বুঝতে পারছি, কিন্তু বাকিদের রেসপন্স না, এটাই তো মুশকিল হয়ে যাচ্ছে গো। দেখো স্যার ওই থ্রি বাই পাই ওটা মানে ওই 2π নিউ টি 2π এন টি করলে ওই জিনিসটা আসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যারা হয়েছে তাদের তো ঠিক আছে। আচ্ছা যেটা বলছিলাম, 3-4 জনাই অ্যান্সার দিচ্ছে বারবার, তার মানে তারাই সকাল থেকে প্র্যাকটিস করেছে, তারাই সব করেছে। বাদ বাকিদের একটু শুনি, তারপর আমি প্রবলেম করবো। আমাকে শান্তনু কয়েকজন দিচ্ছে, আমি নাম করছি না। আচ্ছা এইটা যারা 3/5 করেছো ঠিকই আছে, যারা পারছো না তাদের মধ্যে আমাকে কেউ বলো তো, আমি তারপরে বুঝাবো এটাকে, মানে এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। হ্যাঁ বুঝিয়ে দেবো আমি। আমি হ্যাঁ আমি বলে দেবো। হ্যাঁ আমি তো বলে দেবোই, তো বলে তো দেবোই আমি। তারপর অন্য কেউ একটু বলো তো। অন্য কেউ একজন বলো তো, কেউ একটু কথা বলো। মনিরুল বলো তো। মনিরুল করেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার করেছি স্যার, ওইটা 3/π। আচ্ছা ভেরি গুড ঠিক আছে। আচ্ছা সুচিস্মিতা বলো তো একটু। হ্যাঁ স্যার, এটা আমি পাচ্ছি না, মনে হয়েছিল 3 হতে পারে। না না মনে, না 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 মনে হওয়ার আমি প্রবলেম সঠিকটা বলছি। জানি না স্যার। হ্যাঁ ভেরি গুড, এটা আমি ঠিক খেয়াল আছে হয়নি। ঠিক আছে ঠিক আছে আমি বুঝে নিচ্ছি। আচ্ছা ওই মনে হয়েছে, আমি আন্দাজে, আমি সেই গেসিং এর যে তোমার পরীক্ষার খাতায় যখন পারবে না তখন গেস করবে, কিন্তু এখানে গেসিং এর ব্যাপার নয়, এখানে হচ্ছে তোমার জানার বিষয়। ইমরান, দীপ্তি, কৌশিক তো বললো, কুলসুম, লক্ষ্মী, তোমরা বলো। যারা ফিজিক্স ব্যাকগ্রাউন্ড নয়, যারা কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড, তারা বলো তো। যারা ফিজিক্স ব্যাকগ্রাউন্ড নয়, হ্যাঁ বলো কুলসুম বলো। n1 n2 করছি, তাহলে 316 - 310 করলে এখানে তো স্যার 6 হচ্ছে, কিন্তু প্রতি সেকেন্ডে বলেছে কি যেন, মানে উত্তরটা অন্যভাবে, তো ওটাই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি বুঝতে পারছো না, ঠিক আছে বেশ, তুমি বেশ অন করো। এবার আমি বলে দিই, আর হয়তো কেউ বলতে চাইছে না, আমি বলে দিই। তাহলে আমি এখানে যে এতক্ষণ স্বরকম্পের প্রবলেম হচ্ছিল, স্বরকম্প নিয়ে আমি বুঝতে পারছি এই ক্লাস করলে তোমার স্বরকম্প মাথায় একদম ক্লিয়ার হয়ে যাবে। অনেকজন আরো এক্সট্রাও পড়েছে, খুব ভালো লাগলো। যাক দেখো স্বরকম্প কি বললাম, যখন একই দিক বরাবর দুটো তোমার হচ্ছে তরঙ্গ সুপার ইম্পোজ করবে। দেখো এখানে দেখো দুজনের বিস্তার এক, দুটো তরঙ্গ আছে, দুজনাতে ওয়াই লেখা আছে, কোন জায়গায় এই বরাবর এক্স লেখা নাই, তাহলে পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি হতো, মানে লম্ব বরাবর যেত। দুটো যদি দেখো একই বরাবর, y1 y2 দুটো আলাদা জিনিস, কিন্তু ওয়াই আছে এক্স নাই, কিন্তু তার মানে একই দিকে যাচ্ছে, তার মানে প্রথম ক্লিয়ার হলো তারা একই দিকে যাচ্ছে, দুজনেরই বিস্তার এক। দেখো পয়েন্ট বাই পয়েন্ট, পার্থক্য কোথায়? এই জায়গাটায়, এ 310 আর 316। এবার আমরা সমীকরণ কি জানি, y সমান a sin ওমেগা টি মাইনাস থিটা বা ফাই। এই পার্টটা নাই, মানে ইনিশিয়াল ফেজটা জিরো, মানে এর ক্ষেত্রেও জিরো, এর ক্ষেত্রেও জিরো, তা শুধু এইটুকু আছে এ সাইন ওমেগা টি। ওমেগা সমান হচ্ছে 2πn। এবার ওমেগা তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এখানে তো সেটা না, এটা টোটালটা বলা আছে। আমাকে কি বললাম, কিসের ডিফারেন্স? স্বরকম্পের সংখ্যা হচ্ছে কিসের ডিফারেন্স? স্বরকম্পের সংখ্যা হচ্ছে তাদের ফ্রিকোয়েন্সি ডিফারেন্স, n1 - n2 বার করতে হবে। তাহলে এখানে ওমেগা 1 যদি ধরি, এটাকে ওমেগা 1 সমান আমি লিখবো 2πn1 সমান হচ্ছে 316। আর দ্বিতীয়টা হচ্ছে ওমেগা 2 সমান হচ্ছে 2πn2 সমান হচ্ছে 310। এটা বড় এটা ছোট আমি বাদ দিচ্ছি। তাহলে এবার যদি আমি ওমেগা 1 - ওমেগা 2 করি, তাহলে কি হবে? 2π কমন নিলে n1 - n2, এইটা সমান হচ্ছে কত? 6। তাহলে n1 - n2 সমান কত হবে? 6/2π।
কাটাকাটি করো 3/2 পাই। এখানেই অঙ্কটাকে গন্ডগোল করা আছে। তুমি যদি এরকম একটা অপশন থাকতো, এই যেমন দেখো দেখো কনফিউশন করার জন্য 6 একটা অপশন দিয়েছে, ম্যাক্সিমাম জন্য এইটাকে ডিফারেন্সটা করে চলে আসবে যে 316 মাইনাস 310 তাহলে 6। কিন্তু তা তো নয়, এটা আমরা কি সমীকরণ জানি কি যে সিম্পলে যে সরল দোলগতির ক্ষেত্রে যে আমরা সমীকরণ তরঙ্গের সমীকরণ যেটা এসেছিলাম সেক্ষেত্রে কি আমি জানি যে ওমেগা এন টি? তা তো জানি না, আমি তো ওমেগা টি জানি। তাহলে এইটা ওমেগা, এইটা ওমেগা 1 বলতে পারো, এটা ওমেগা 2 বলতে পারো। তাহলে ওমেগা থেকে আমাকে এন ওয়ানটা বার করতে হবে। তাহলে ওমেগার সঙ্গে সম্পর্কটা কি 2 পাই এন। তাহলে এর ক্ষেত্রে 2 পাই এন ওয়ান ধরো, এর ক্ষেত্রে 2 পাই এন টু ধরো, দুটোকে ডিফারেন্স করো, তাহলে সেক্ষেত্রে চলে এলো। তারপরে এন ওয়ান এন টু। আমার ওমেগা 1 1 2 তো স্বরকম্পের সংখ্যা নয়, স্বরকম্প খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাকে এক্ষেত্রে খুব ভালো অঙ্ক, এটা খুবই ভালো অঙ্ক। এটা 11-12 এর দেওয়ার মতন, 9-10 দেওয়ার মতন, দুজনের ক্ষেত্রে দেওয়ার মতন। এটা 11-12 এর দেওয়ার মতন, 9-10 দেওয়ার মতন। স্বরকম্প দিয়ে কোশ্চেন থাকেই পরীক্ষাতে, আমি দেখেছি। এখন আগের বছর কোশ্চেন আছে, মেলা কোশ্চেন হবে 50টা, ওদিকে 11-12 এর 100টা। সুতরাং স্বরকম্প খুব ইম্পর্টেন্ট। বোঝা গেছে? হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার। আচ্ছা বেশ, আর কারোর কিছু অসুবিধা আছে? কেউ একটু বলো তো, আর কারোর কিছু অসুবিধা আছে নাকি? ঠিক আছে, কে কিছু কথা বলবে, ভুল ভাল যা হোক কিছু বলবে, না লাগে। আর কিছু বলছো? হ্যাঁ বলো। তোমার সাউন্ডটা শোনা যাচ্ছে না গো, একদম তোমার কাটা কাটা আসছে কিরকম। স্যার বলছি যে যে ওমেগা 1 মাইনাস ওমেগা 2 করলেন ওখান থেকে বুঝালে একটু ভালো। আমি কিচ্ছু তোমার কথা বুঝতে পারছি না, তুমি একটু কেটে ঢোকো। হ্যাঁ, তুমি একটু লাইন থেকে বেরিয়ে গিয়ে কেটে ঢুকে আমাকে একটু বলো, আমি দেখো তো ওটা পড়ায় নেক্সট না তোমার তারা করো। আচ্ছা এই প্রবলেমটা এবার বলো 11টা। n/4 হবে স্যার। আচ্ছা n/4 হবে, যখন 2-3 জন মিলে যাচ্ছে তখন তাহলে নিশ্চয়ই n/4 হবে, সবাই এখানে ওই মানে ওই টান টান তারের যে সূত্রটা আছে n ভেরিজেস 1/Lr। টান দেয়া তারের সূত্র কি বলো? স্যার ওই সূত্রটাকে কম্বাইন করে যে দেখবে 1/2 Lr √T/π রো, এরকম একটা ফর্মুলা ছিল, ওখান থেকে এটা। স্যার ওখানে মানে টান টান তারের সূত্রটা যেটা আছে 1/2L √V/T/m। এবার এমটা স্যার একক দৈর্ঘ্যের ভর, তাহলে πr² রো হবে। এবার স্যার ওখানে যদি বাকিগুলোকে কনস্ট্যান্ট ধরা হয় তাহলে ওই কম্পাঙ্কটা 1/L/r ভেরিজেস হবে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, যারা করেছো খুব সুন্দর। ঠিক আছে, তাহলে আমাদের ক্ষেত্রে যে ফর্মুলাটা জানি আমরা, টান দেওয়া তারের দেখবে তোমাদের দিয়ে আছে, টান দেওয়া তারের মূল সুরের কম্পাঙ্কের যে ফর্মুলা n সমান 1/2L √T/m, যেখানে 2L, Lটা হচ্ছে দৈর্ঘ্য, Tটা হচ্ছে টান, আর Mটা হচ্ছে ওই তারের ভর। এবার তার কি হয়, সিলিন্ড্রিক্যাল হয়, বেসিক্যালি তার বলেছে। তাহলে তারের কি হয়, সিলিন্ড্রিক্যাল হলে তার ক্ষেত্রে ভরটা বার করতে গেলে আমাকে কি করতে হবে, ঘনত্বকে আয়তন দিয়ে গুণ করতে হবে, πr², তাই তো, এরকম গুণ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আরটাও ডবল হয়ে গেছে, আর ব্যাস বলেছে, ঠিক আছে, ব্যাসার্ধ বলা আছে, সেই প্রপোর্শনালি যদি তুমি ধরো, এই জিনিসগুলো যদি বাদ দাও একই আছে, শুধু এইটা আর এইটা যদি তুমি ধরো তাহলে সেক্ষেত্রে এইটাকেও ডবল করে দেবে n1 করে, এটাকে তাহলে 4L হয়ে যাবে, আর এটাকেও ডবল করে দেবে। ঠিক আছে, ব্যাস এটা প্রপোর্শনালি ধরবে, বাদ বাকির জন্য কনস্ট্যান্ট। সেই ক্ষেত্রে n1/n2 বার করবে। n1টা যদি তো বলাই আছে n, তাহলে n2টা কত হচ্ছে সেটা দেখবে, যেখানে অঙ্কটা করলে দেখা যাবে যে n2টা হচ্ছে n/4 হচ্ছে n/4। এটা যখন ম্যাক্সিমাম জন করেছে তখন এটাই হবে, তখন সবাই যখন করছে এটা তোমরা নিজেরা করবে খাতাতে, যে যে ফর্মুলা সেই ফর্মুলায় বসাবে,
এই ফর্মুলায় দুটো জিনিস ডবল হয়ে গেছে। এবার এইটা এমনি নর্মাল অঙ্কও দেয়, কিন্তু শুধু এই যে এটা দিয়েছে এটা কিন্তু খুব ভালো অঙ্ক। এসএসসি তে 2 নম্বরে যখন এসএসসি ছিল তখন এইটাই দিয়েছিল, কিন্তু একটু আলাদা করে দিয়েছিল, যে অনুপাতটা বার করতে বলেছিল। একই জিনিস, তার মানে পরেরটা বার করতে অনুপাতটা বার করতে। দেখাচ্ছি আমি, পরে আছে, তোমরা করেছো নিশ্চয়। এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ভেক্টরে চলে গেছে। স্যার এটা 90 ডিগ্রি। আচ্ছা, এইটা এটা 90 ডিগ্রি, একদম বলেছো 90 ডিগ্রি এটা। আচ্ছা, এটা কেউ আর কেউ করেছো? স্যার এ প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর করে ডট প্রোডাক্ট করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি যেটা বলতে চাইছি, যারা করেছো তো ঠিকই আছে, যারা করেছো তোমরা ভালো আছো। আমি ডিটা বাদ দিলাম, এটা এ প্লাস বি সমান সি ধরছি। এরকম থাকলে না, এরকম যদি থাকে, তোমার এই ম্যাগনিটিউডের আর কোনো ভ্যালু জানা দরকার নেই, ঠিক আছে? এটা কোনো দরকার নেই। এরকম থাকলে 90 ডিগ্রি হয়। মানে তুমি যদি এই দুটোকে স্কোয়ার করে দাও, এটা যদি স্কোয়ার করে দাও, তাহলে এদিকে হবে এ স্কোয়ার। মানে এটা যদি ভেক্টর হয়, এই ছোট হাতের ভেক্টরটা আমি ভেক্টরের ম্যাগনিটিউড ধরছি, এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার। তাহলে স্যার এখানে যদি মানটা দেখা যায় স্যার 6x² প্লাস 8x² সমান হচ্ছে 10x²। এটাই তো স্যার লম্ব স্কোয়ার বা ভূমি স্কোয়ার সমান অতিভুজ, এটা সমকোণী ত্রিভুজ। তার মানে ওদের মধ্যে কোনটা 90 ডিগ্রি? হ্যাঁ 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 হ্যাঁ, তাও হবে, তাও হবে, তাও হবে, তাও হবে। সেটা করো, সেটাই তো বলছি আমি, যে দুটো সমান করে যদি এইটা স্কোয়ার আর এটা স্কোয়ার সমান যদি এটা স্কোয়ার হয়, সেটাই বলছি, সেটাই আমি বলছি। এইটা দেখেই তুমি সেট করে দিতে পারো। আমি সেটাই বলছি, কারণ অঙ্কটা যদি করতে যাও পরীক্ষাতে, তাহলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। অঙ্কটা এখানে 6 এর মানটা বসাবে, 8 এর মানটা বসাবে, 10 এর মানটা বসাবে, তাহলে টাইম লেগে যাবে। তাহলে তুমি, আমি কি বলছি, যদি এই দুটো আমি সেই কথাটাই বলছি, যে তুমি যদি সেট অঙ্কটা যদি 30 সেকেন্ডের মধ্যে করতে গেলে, তোমাকে ওই যে নিয়মটা এখনই বললে, ওই নিয়মটাই এখানে তোমাকে আমি সেটা বলছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান যদি সি স্কোয়ার হয়, এই অঙ্কটাই, এই প্রবলেমটাই আবার অন্য জায়গায় দেয় এরকম করে, যে এইটা না বলে তোমাকে বলে দেয় যে এরকম আছে, যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত। এই এ ছোট হাতের এ লিখছি বলতে এর মানটা, এটা তো ভেক্টর, এ তো একটা ভেক্টর, তাই এর মান কত, এর মানটা যাই হোক, যেমন এটা যদি একটা ভেক্টর হতো, তার মানটা কত, সেই ম্যাগনিটিউডটা ছোট হাতের এ লিখছি। তাহলে এটা একটা ফর্মুলা টাইপ, আমি ওটাই বলতে চাইছি, যে যদি এরকম করে বলা থাকতো, এটা এই অঙ্কটা না দিয়ে যদি এরকম বলা থাকতো, যে এ বি আর সি, এ বি সি ভেক্টর মান যত হবে এ বি সি, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান যদি সি স্কোয়ার হতো, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত। এই একই অঙ্ক, দুটো হয়ে যাচ্ছে, দুটো অঙ্ক, দুটো একই জিনিস, দুটো। আমি সেই কথাটা বলতে চাইছি, যে এরকম যদি থাকে, তাহলে তোমাকে কিন্তু, তুমি তো এখানে বসিয়ে ফর্মুলা করতেই পারো, সেটা অসুবিধা কিছু না। এ প্লাস বি সমান সি, তাই এদিকে স্কোয়ার করে দাও, তাহলে যা হলো ডট প্রোডাক্ট আসবে মাঝে, মান গোনা বসিয়ে দিলে দুদিকে দুদিকে কেটে গেল, চলে গেল, সেটাও ঠিকই আছে। কিন্তু যদি মান না দিয়ে যদি শুধু এ বি সি বলে দিত, যে এদের মান এ বি সি, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, এখানে দেখো সেটাই হচ্ছে, কিন্তু এই ফর্মুলাতে সেটাই হচ্ছে। 36 প্লাস 64 সমান 100, 10 স্কোয়ার মানে 100, তাহলে এদের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হবে। তাই যেহেতু, কি বলো দেখি, যেহেতু মাল্টিপল চয়েস কোশ্চেন, তোমাদেরকে প্র্যাকটিস করে করে কিছু কিছু প্রবলেম তোমাদেরকে একবারে মুখস্থর মতন করতে হবে। জানেন, তোমরা অনেকজন জানো, যারা ব্যাংকে ট্যাঙ্কে পরীক্ষা দেয়, তোমরা তো অনেকজনই জানো, যে ব্যাংক দিয়েছো তোমরা হয়তো। ব্যাংকে পরীক্ষা দিতে গেলে কিন্তু তুমি যদি সব অঙ্ক জানো তুমি, কিন্তু তোমার টাইমটা বড় ফ্যাক্টর। তুমি ওই ব্যাংকে পরীক্ষা দিতে গিয়ে যদি তুমি মনে করো আমি সব অঙ্ক পারবো, কিন্তু আমি যদি কষে কষে অঙ্ক বার করতে যাও, প্রবলেম করতে যাও, তোমার তুমি 30টা কোশ্চেনের পারবে না। তাহলে এমন থাকে যে অঙ্ক দেখি তোমার উত্তর বলে দিতে হবে, এমন যে ট্রিক, যে এরকম এরকম থাকলে এরকম এরকম করতে হবে। তোমাদের এসএসসি তে সেটাই করতে হবে। আর এই পরীক্ষা মানে অনলাইন পড়া, প্র্যাকটিস করা, এই বিষয়গুলোই ইম্পর্টেন্ট, এইগুলোই আলোচনার জিনিস, এইগুলোই হচ্ছে মেন ইম্পর্টেন্ট, যে কোনটা করতে হবে। তাহলে এরকম যদি থাকে, তোমাদেরকে কোশ্চেন দু রকম আকারে দিতে পারে, যে এরকম এ বি সি তিনটে ভেক্টর মান দিয়ে দিয়েছে, এই অঙ্কটা তো থাকতেই পারে, ঠিক আছে। যদি এটা না থাকে, এরকম থাকতো যে এ বি সি তিনটে ভেক্টর, এদের মান ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি, বা এরকম এ
যেমন করে তোমার লেখে ম্যাগনিটিউড লেখে, এরকম দিয়ে দিল ধরো, এরকম এদের মানে এরকম। আর কন্ডিশন কি স্যাটিসফাই করছে? এটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত। তাহলে তোমাকে আর কোনো অঙ্ক করা দরকার নাই, তুমি ডাইরেক্ট বলে দেবে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা তোমার মধ্যে দুটো অঙ্ক হয়ে গেল, দুটো প্রবলেম কিন্তু এখানে হয়ে গেল। এটা দিতে পারে, এটা দিতে পারে। এটাও আমি প্র্যাকটিস করানোর সময় করিয়েছিলাম যে এবিসি তিনটে, যাতে মান ভ্যালু এবিসি এবং এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, এই কন্ডিশন a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার, তাহলে তাদের মধ্যে কোন কত। তুমি খাতায় করতেই পারো, তোমার 1 মিনিট টাইম লাগবে, আমি টাইম বাঁচানোর জন্য বলছি, তাহলে তুমি সেই টাইমটা অন্য প্রবলেম করতে পারবে। তাহলে এটাকে ভালো করে স্টার দিয়ে রাখো ভেক্টর অঙ্ক করার ক্ষেত্রে। এটাকে ওরকম দু রকম ভাবেই দিতে পারে। এবিসি তিনটে ভেক্টর কি থিওরি হিসাবে চলে এলো কিরকম, এবিসি তিনটে ভেক্টর যদি a প্লাস বি সমান সি হয়, আর এদের মানটা যদি এবিসি হতো, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে বা সমকোণী হবে, বা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করবে। তাহলে এটাকে সেইভাবেই পড়াটা করে রাখো, খাতাতে পড়াটা সেইভাবেই করে রাখো। আচ্ছা, এটা তো সোজা জিনিস, এটা তো কিছু করতে হবে, এটা পারবে তো নাকি যারা এটা? হ্যাঁ স্যার, নিচে 29 হবে, রুট 29 হবে বাস। কে ডিভাইডেড বাই রুট 29। আচ্ছা, একক ভেক্টর বার করার নিয়ম বেশ ঠিক আছে, তাহলে তোমরা পেরেছো, ঠিকই আছে। তার না একক ভেক্টর নিয়ম হচ্ছে কিছু না, সেই ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটাকে এরকম ক্যাপ দিয়ে লিখবে, তাহলে এই ভেক্টরটা তো উপরে থাকলোই, নিচে শুধু কি হবে, এর ম্যাগনিটিউড দিয়ে ভাগ হবে। ম্যাগনিটিউড মানে 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর 4 স্কোয়ার মানে হচ্ছে 16, মাইনাস স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে। 16 4 20 29, তাহলে নিচে 29 দিয়ে ভাগ হবে। তাহলে এইটার নিচে শুধু 29 লিখবে, ওই ভেক্টরটার নিচে 29। মানে যে কোনো ভেক্টরকে তার ম্যাগনিটিউড, তার মান দিয়ে ভাগ করলে সেটাকে ইউনিট ভেক্টর বলা হয়। যে বরাবর ওই বরাবর, ঠিকই আছে, সোজা জিনিস। আচ্ছা, এটা তো করানো হয়েছিল নাকি? হ্যাঁ স্যার, 1 বাই k 1 বাই k1 প্লাস 1 বাই k2। হ্যাঁ, মানে k1 k2 বাই k1 প্লাস k2। k1 k2 মানে ফর্মুলার মতো মুখস্থ করেছে। এটা বলেছিলাম x1 এই যে f সমান k x1 একটা ধরে, হ্যাঁ, k1 x1 f সমান k2 x2 করে সেটাকে ভাগ করে করতে পারো। অ্যাকচুয়ালি এটা ওই যেমন রোধের যেমন সমান্তরাল সমবায় হয় সেরকম আকারে যায়। রোধের যেমন সমান্তরাল সমবায় হয়, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে একরকম হয়, আর সমান্তরালের ক্ষেত্রে হয়। রোধ যদি মনে থাকে তোমাদের ভালো, নাহলে পড়াবো যখন তুমি বুঝে নেবে, তোমরা তো যারা ফিজিক্স পড়ে জানো। এরকম হলে তাহলে এটাকে লসাগু করলে k1 k2 আর k1 প্লাস k2। এবারে এটাকে তাহলে কি, এটা মানে উল্টে যাবে, তাহলে k1 k2 বাই k1 প্লাস। স্যার এটা তো উল্টা আসছে, রোধের সঙ্গে স্যার এটার উল্টা আছে, মানে এটা তো শ্রেণীতে আছে, কিন্তু রোধের সমান্তরালে এটা আছে। এটা না, রোধের সমান্তরালটা এটা শ্রেণী হয়। হ্যাঁ, সেটাই তো বলছি, সমান্তরাল হলে তাহলে এই রোধের এরকম করে যায় না, রোধে কিরকম করে যায় সমান্তরাল হলে? হ্যাঁ, রোধের সমান্তরাল এরকমই যায়, কিন্তু স্যার এখানে তো মানে স্প্রিং এর ক্ষেত্রে শ্রেণীতে ওটা। না, স্প্রিং এর ক্ষেত্রে শ্রেণীতে আমি সেটা বলিনি, যে স্প্রিং এর শ্রেণী হলে রোধের শ্রেণী হবে, আমি সেই কথাটা বললাম, আমি সেই কথাটা তো বলিনি। আমি বললাম এটা যায় ওই রোধের সমান্তরাল সমবায় যেমন যায় সেরকম, আমি তাই বললাম। আমি তো বলিনি যে স্প্রিং এর শ্রেণী হলে রোধেরও শ্রেণী হবে, সেটা বলেছি আমি সেটা বলিনি। আমি কার সঙ্গে কিরকম ধরনের যায় আমি সেটা বলছি। যেমন রোধের সমান্তরাল কোণ যায় এরকম আকারে, আমি সেটা বলতে চাইছি। আমি বলিনি যে স্প্রিং এর ক্ষেত্রে শ্রেণী হলে রোধের ক্ষেত্রে শ্রেণী, বা রোধের ক্ষেত্রে, আমি দুটো আলাদা জিনিস, ওর সঙ্গে এটা কোনো কম্পেয়ার না। আমি কিরকম যাই আমি সেই কথা বলবো, ওটার সঙ্গে এটাকে মিলানো দরকার নাই যে রোধের সঙ্গে স্প্রিং এর নাই। আমি বলতে চাইলাম যে কিরকম ভাবে যায়, যেমন রোধ যেমন সমান্তরাল সরবরাহ হলে যেমন করে যায়, এর ক্ষেত্রে যেমন বলা আছে শ্রেণীতে সেরকম ভাবে যাচ্ছে। আমি শ্রেণী বা ও রোধের সঙ্গে আমি সেটা কম্পেয়ার বলিনি। আমি এটা ধরেছো ভুল, উল্টো আমি সেটা বলতে চাইনি। আমি রোধের ক্ষেত্রে সমান্তরাল যেমন যায় সেরকমের ক্ষেত্রে যাচ্ছে, এটা আমি সেটা বলি। আচ্ছা, এইটা ইয়ং কালিতে ভালো বোঝা যাচ্ছে না, সমিত বোঝা যাচ্ছে না? ঠিক আছে, আমি সবুজ দেবো না, নীল দেবো না। আচ্ছা, পরেরটা y সমান 2n ইন্টু 1 প্লাস সিগমার ফর্মুলাতে ফেলিয়ে করতে হবে। ফর্মুলাটা কি বলতো?
y সমান 2n স্যার স্যার কোশ্চেনটা পুরোটা তো বোঝা যাচ্ছে না এখানে। কোশ্চেনটা পুরোটা স্যার মানে আসেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে into 1 কিন্তন plus বিকৃতি, sigma। হ্যাঁ কিন্তন বিকৃতি গুণাঙ্ক ছিল না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার কোশ্চেনটা একবার বলে দিন তো। আচ্ছা ঠিক আছে, আমি কোশ্চেনটা আমি একবার সেন্ড করে দেবো, ঠিক আছে? স্যার আপনার এই কোশ্চেনটা ওই পিডিএফ এ ছিল স্যার, আপনি যখন ক্লাস করেছিলেন পিডিএফ এ ছিল। ও পিডিএফ আছে না? আচ্ছা তাহলে ওই, হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি তাও ওটা হাইলাইট করে আমি করে দেবো। তাহলে এটাকে আরেকবার সেন্ড করবো। এটা অনেক ছবি তুলতে গিয়ে এটা এরকম গন্ডগোল হয়ে যায়। আচ্ছা, বল বলা আছে এত বিন্দু সাপেক্ষে টর্ক, এটা তো স্পষ্ট, এটা তো উঠেছে, এটা তো অসুবিধা কিছু নাই। √110। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। কি করে হবে এটা একটু স্যার বলে দাও। ক্রস গুণ করলেই হয়ে যাবে। হ্যাঁ, টর্কের কি নিয়ম, টর্কের ফর্মুলাটা? স্যার আর ক্রস এফ করলে তো হয়ে যাবে এটা স্যার। স্যার আর ক্রস এফ করলে হয়ে যাবে, কিন্তু এই স্যার এই আরটা যখন বের করবো ওই ডিফারেন্সটা কোন দুটো ভেক্টরে করবো এটা একটু যদি বলবেন। এই বিন্দু সাপেক্ষে এইটা, তাই তো? কি বলা আছে, একটি বল এত, ঠিক আছে? তুমি শোনো, তুমি এর সাপেক্ষে এটা করো, মাইনাস আসবে উত্তর, কোনো অসুবিধা কিছু নাই। যেটাই করবো সামনে স্যার একটা সাইনে শুধু চেঞ্জ হবে, আর তো কিছু চেঞ্জ হবে না। হ্যাঁ চেঞ্জ হবে, ঠিক আছে। যে বললো যে কার সাপেক্ষে কিছু করব, তোমার ওটা যদি তোমার মনে থাকে যার সাপেক্ষে করতে পারো, এর থেকে আগে ডিফারেন্সটা করে নেবে। ডিফারেন্সটা করে নেওয়ার পর তার সঙ্গে আর ক্রস এফ, কিন্তু হ্যাঁ আমি এটা যেটা বলার জন্য বললাম, ওটা কোনো ফ্যাক্টর নাই। তুমি যদি উল্টো করো দেখবো সামনেটা মাইনাস আসছে, তা তোমার উত্তর তো সেখানে অপশন থাকবে, মাইনাস দিয়ে তো থাকবে না। টর্ক তো সেক্ষেত্রে মাইনাস হতে পারে না, মাইনাস থাকবে না। তুমি যদি উল্টো হয়ে যায়, তোমার পরীক্ষায় করতে গিয়ে তোমার উল্টো হয়ে গেছে, সাপোজ তুমি ভুলে গেছো, উল্টো হয়ে গেছে, এইখান থেকে এটা বাদ দিতে গিয়ে এখান থেকে এটা বাদ দিয়েছো, যা করেছো তুমি, কোনো অসুবিধা নেই। তুমি আর ক্রস এফ করবে। আমি বারবার বলছি, টর্ক কিন্তু বার করতে গেলে কি এফ ক্রস আর না, কিন্তু আর ক্রস এফ। যখন আবর্তন গতিবিজ্ঞান পড়াবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা, এখন জাস্ট তুমি একটু মনে রাখো আর ক্রস এফ, ঠিক আছে? এবার আরটা যেটা বললে যে আরটা আমি স্যার এখান থেকে বাদ দেবো না এখান থেকে বাদ দেবো, এই বিন্দুর ওপর ক্রিয়াশীল এতর স্যার সাপেক্ষে, মানটা শুধু চাইছে তো। হ্যাঁ শুধু মানটাই চাইবে, তাহলে সেক্ষেত্রে √স্কয়ার করে দেবে না। ও যদি বলছে তুমি যার এর সাপেক্ষে এটা বার করো বা এর সাপেক্ষে এটা বার করো, তাহলে দেখবে যেটা যদি তুমি ভুল করো, উল্টো করো, তাহলে কিন্তু মাইনাস হবে। এখানে কি বলেছে, একটি বল এই বিন্দুতে ক্রিয়াশীল এত বিন্দুর সাপেক্ষে, তাহলে এই সাপেক্ষে এইটা বার করতে হবে, এখান থেকে এটা বাদ দেবে। এবার তুমি যদি বাদটা উল্টো দাও তাহলে সামনে একটা মাইনাস আসবে, কারণ R1 মাইনাস R2 হলে R2 মাইনাস R1 করলে কি হবে, সামনে মাইনাস আসবে। এবার অসুবিধা নেই, তোমার তো মান চেয়েছে, মান চাইবে, √ওভার দিয়ে মানটা করে দেবে স্কয়ার করে, তাহলেই তোমার হয়ে যাবে। 9, 10, 11, 12 দুজনের ক্ষেত্রে কিন্তু এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি যেগুলো আছে, টর্ক, তারপরে তোমার ধরো অ্যাঙ্গুলার ভেলোসিটি থেকে লিনিয়ার ভেলোসিটি থেকে অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওয়ার্ক ডান, এবার তোমাকে এগুলো কেন না কোন ক্ষেত্রে কোন প্রোডাক্টটা করতে হয়, ডট না ক্রস, এবং তার যে এই যে এটা যেমন তুমি যদি এটা এফ ক্রস আর করে দাও তাও হবে, ম্যাগনিটিউডটা বেরোবে, কিন্তু এটার জন্য তুমি ভেক্টর নোটেশনে থাকবে, তাহলে সেক্ষেত্রে তোমার মাইনাস চলে আসবে সামনে। তাই এইটা তুমি মনে রাখবে, টর্কের ক্ষেত্রে এটা মনে রাখবে যে আর ক্রস এফ, তারপরে সেটা করবে, তারপর অঙ্ক নিজে নিজেই করতে পারবে। এটার অ্যানসারটা কত একটু বলবেন? অ্যানসারটা তো কত এসছে, আমি তো অ্যানসারটা পড়ে রাখিনি। অ্যানসার কত এসছে গো, আর কে করেছে এটা? স্যার √110। আচ্ছা আর কে করেছো? 110 হচ্ছে না স্যার, √131 হচ্ছে। তাহলে আমাকে এটা করে স্যার আমারও 131 এসছে। √131? হ্যাঁ স্যার আমারটা এসছে। তাহলে ওইটাই 110টা কিছু গন্ডগোল হয়েছে, তাহলে এটাই হবে উত্তর, নাহলে আমাকে করে উত্তরটা দিতে হবে। আমি উত্তর করিনি আমি কোনটা, কারণ যে বেশিরভাগ মাল্টিপল চয়েস কোশ্চেন ছিল তো। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে I - 2j - k এটা বলতে বিন্দুর উপর সাপেক্ষে, এটা বুঝতে পারলাম না ব্যাপারটা। কোনটা বুঝাচ্ছি? প্রথমে তো বল তো বলো স্যার, প্রথমে তো বল দেওয়া আছে আর বিন্দুর উপর ক্রিয়াশীল দেওয়া আছে। I - 2j - k এটা কি করছেন, এটা বুঝতে পারছি না লাস্টের পার্টটা। যে ভেক্টরটা দেওয়া আছে I -
আচ্ছা ঠিক আছে আমি বলছি, এক সেকেন্ড। তোমার কোশ্চেনে বলেছে মানে দুটো কি কি দিয়ে আছে, তো এর বলবে তো, এটাই তো ক্লিয়ার করার জায়গা। ধরো এরকম করে একটা কোঅর্ডিনেট আছে, এরকম কোঅর্ডিনেট আছে, এইটা একটা বিন্দু স্থানাঙ্ক, এটা 0 নয়, বা এখানে একটা বিন্দু, এটা এখানে বিন্দু আছে, আর এখানে একটা বিন্দু আছে। এবার এখানে একটা বল কাজ করছে, এখানে একটা বল ফোর্স কাজ করছে, এফ কাজ করছে, এই এফটা হচ্ছে এইটা, এই এফটা। আর ধরো এই বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে এইটা, আর এই বিন্দু স্থানাঙ্ক এইটা। এবার একটা সাপেক্ষে একটা যখন বার করতে হয় তখন তো আমাকে এইটা বলা আছে মানে কি, এর সাপেক্ষে কোঅর্ডিনেট গুলো বলা আছে, এর সাপেক্ষে কোঅর্ডিনেটটা বলা আছে, আবার এইটা মানে কি, এর সাপেক্ষে কোঅর্ডিনেট গুলো বলা আছে। তাহলে এর সাপেক্ষে যখন আমাকে এটা বার করতে হবে, আমার শুধু এই দৈর্ঘ্যটা দরকার, এই দৈর্ঘ্যটা। তাহলে কি করে কি করতে হবে, আমাকে এইটার সঙ্গে এটা বাদ দিতে হবে, এইটার সঙ্গে এটাকে বাদ দিতে হবে, যার সাপেক্ষে বলবে সেখান থেকে। ঠিক আছে, তাহলে এটা যদি R1 ধরো আর এটা যদি R2 ধরো, তাহলে আমাকে কি করতে হবে, R2 মাইনাস R1 এটা করে নিতে হবে। তাহলে এটাকে R1 যদি ধরো, এটাকে যদি R2 ধরো, তাহলে এই জিনিসটা করতে হবে। মানে ডিসটেন্স আমার ফর্মুলা যে R প্লাস F, এই Rটা মানে হচ্ছে R1 মানে যে দুটো পজিশন বলা যায় তার ডিফারেন্স। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। স্যার এইটা রেজাল্ট নিয়ে একটু কনফিউশন আছে। বলছি যার রুট ওভার x হয়েছে একটু গ্রুপে পাঠিয়ে হতো একবার। হ্যাঁ আমারও লাগবে, আমার 99 এসছে রুট। আচ্ছা এটা তো ম্যাথমেটিক্স, তোমার তো ওক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তোমার হয়তো কোনো জায়গায় তোমাদের গুণ করতে বা কিছু করতে ভুল হচ্ছে, তোমরা একটু নিজে করে একটু পাঠিয়ে দেবে, তাহলে নিজেদের ওটা ক্লিয়ার হয়ে যাবে। ওটা তো এমন কিছু না, এটা ফিজিক্সের কোনো ব্যাপার না, এটা গুণ করতে হয়তো কারোর কোনো জায়গায় কোনো প্রবলেম হচ্ছে, এখানে স্কোয়ার করতে বা কিছু করতে, আর না হলে আমাকে গোটাটাই করে দিতে হবে। তোমরা করো, যদি সবারই যদি আলাদা বলো। স্যার 16 নাম্বারটা হলো না তো, 16 নাম্বারটা বুঝতে পারিনি। 16 নাম্বার কোন 16 নাম্বার? ওই যে রেঞ্জ কিন্তন বিকৃতি ও না ওটা থাক, ওটা তো ছবিটা আসেনি, আমি ওটাকে দেবো একবার, ঠিক আছে, ওটা বাদ দাও, ওটাকে আমি দিয়ে দেবো একবার। হ্যাঁ ওখানে ওটা রেঞ্জটা আমি বুঝিয়ে দেবো, আর আমি এ করে দেবো, কারণ ওটা তো আসেনি ছবিটা বলে তুমি তখন আবার বুঝতে পারবে না, সেই জন্য আমি দিলাম না ওটাকে, আমি হাইলাইট করা আছে। আচ্ছা এই দুটোর ক্ষেত্রে না কোশ্চেনটা কি বলছে, হ্যাঁ আমি সেটা বলতে চাইছি, তুমি নিজে পারবে। যেকোনো পজিশন ভেক্টর দেওয়া আছে এরকম করে, তার মানে এটা হচ্ছে 2i প্লাস 3j প্লাস 6k, আর এটা হচ্ছে 3i মাইনাস 6j প্লাস 2k। হ্যাঁ 2k। এবার ভেক্টর দুটির কি বলেছে, ভেক্টর গুণফল নির্ণয় করো, ভেক্টর দুটির ভেক্টর গুণফল। এইটা জায়গায় কোশ্চেন আমি জানতে চাই, এটা ভেক্টর গুণফল কত, ভেক্টর গুণফল মানে হচ্ছে ক্রস প্রোডাক্ট। হ্যাঁ ক্রস। আমি এইটা বলছি, এইটা ধরতে পেরেছেন কিনা জানার জন্য। ঠিক আছে, ভেক্টর দুটির ভেক্টর গুণফল মানে ক্রস প্রোডাক্ট, মানে ক্রস প্রোডাক্ট করলে ভেক্টর উৎপন্ন হয়, আর ডট প্রোডাক্ট করলে স্কেলার উৎপন্ন হয়। তাহলে স্কেলার গুণফল মানে হচ্ছে ডট প্রোডাক্ট, আর ভেক্টর গুণফল মানে ক্রস প্রোডাক্ট। আর তোমাকে ভেক্টরের ফর্মটা এরকম কোঅর্ডিনেটের আকারেও দেওয়া থাকতে পারে, আর তোমাদেরকে ভেক্টরের আকারে, যেমন এটা যেমন কি দেওয়া আছে ভেক্টরের আকারে, এটা যদি কোঅর্ডিনেটের আকারে দেওয়া থাকতো তাহলে কি হতো, 3 0 আর হচ্ছে 1। এটা যদি দেওয়া থাকতো কি দেওয়া থাকতো, 2 -1 3। ঠিক আছে, এবার এই অঙ্ক এই প্রবলেমটা দেখো স্যার ওইটা 19 অ্যান্সার এসেছে স্যার, t সমান 2π/a √m/u0। স্যার একটু বলে দিন। হ্যাঁ আমি তো বলে দেবো, এটা 9 10 এর ক্ষেত্রে। আচ্ছা যে বললে সে 9 10 এ পরীক্ষা দেবে না 11 12 এ পরীক্ষা দেবে, কে বললে বলো তো? স্যার আমি 9 10 এ দেবো স্যার। হ্যাঁ তুমি 11 12, তুমি কি কেমিস্ট্রি অনার্স না ফিজিক্সের? স্যার আমার মনে হয় কেমিস্ট্রি অনার্স স্যার। আচ্ছা তুমি তো ভালোই প্র্যাকটিস করছো, ঠিক আছে। ফিজিক্স হয়, এটা 11 12 এর ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ, আমি তাও 9 10 এর ক্ষেত্রে আমি এটা বলেছি, খুবই ভালো করছে। যাই হোক উত্তরটা কত বলেছে সেটা ফ্যাক্টর না, যে করেছে আমি যেটা দেখছি। আমি তোমাদেরকে একটা বলেছিলাম যে ফোর্সের সঙ্গে
পোটেনশিয়াল এনার্জির সম্পর্ক হচ্ছে এরকম, যদি ভিটা পোটেনশিয়াল এনার্জি হয় একটা ফোর্স হয়। আমি বারবার এটাকে বলেছিলাম যে এটা 11-12 এর জন্য বেশি করে করবে, 9-10 না করলেও হবে। হ্যাঁ, এটা 11-12 এর বেশি অঙ্ক, কিন্তু এটা খুবই 11-12 এর জন্য খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা 11-12 এ ফিজিক্স দিয়ে পরীক্ষা দেবে। তা আমি 9-10 এর জন্য একটু দেখিয়ে দিই। সেক্ষেত্রে কি বলেছিলাম যে যদি কোনো জায়গায় পোটেনশিয়াল এনার্জি বলা থাকে আর সেখান থেকে ফোর্স বার করতে হবে, পোটেনশিয়াল এনার্জি যদি বলা থাকে, এখানে ইউ বলা আছে, তাহলে মাইনাস du/dx ইউ বলা আছে ভি। পোটেনশিয়াল এনার্জি থেকে ফোর্স করতে হলে তাকে যেটা ভেরিয়েবল থাকবে তার সাপেক্ষে ডেরিভেটিভ করবে, তাহলে ফোর্স m d2x dt স্কয়ার সমান f, এটাকে ডেরিভেটিভ করো, তাহলে এটা 0 হয়ে যাবে। আর cos এর ডেরিভেটিভ কি হয়? সাইন হয়, তাই তো? তাই এটা সামনে আসবে, তাহলে সমান হচ্ছে মাইনাস প্লাস হয়ে যাবে a un সাইন ax, এটা হবে। এবার যখন খুব ছোট ক্ষুদ্র দোলন, একটা কন্ডিশন বলেছে ক্ষুদ্র দোলন, ক্ষুদ্র দোলন যখন হয় তখন সাইন সেটা থিটা মাইনাসে থাকবে তো, বলো সেটা মাইনাসে থাকবে তো, মাইনাস ডিভি ডিএক্স আছে। হ্যাঁ, cos এর ডেরিভেটিভ কি হয়? মাইনাস সাইন। মাইনাস সাইন স্যার ইকুয়েশনে স্যার মাইনাস আছে, u0 মাইনাস u0 মাইনাস আছে, ঠিক আছে, মাইনাস ঠিক আছে, সেটা আমি বল, ঠিক আছে মাইনাস আছে, অসুবিধা নেই। আসলে ওরা ডেরিভেটিভ শুধু ম্যাগনিটিউডটা ধরেছে, ওটা মাইনাস থাকুক, সেটা কোনো অসুবিধা নেই, আমি তো বলছি। তাহলে এক্ষেত্রে তোমার হচ্ছে কি আসলো a un, আর আমি কি বললাম সাইন থিটা সমান থিটা, তাহলে এইটা শুধু হবে গণিত ax। তাহলে আমি এটাকে ভালো করে লিখলে a স্কয়ার un, স্যার আরেকবার একটু বলবেন, বলো ওটা কোনটা? মিটিয়ে আরেকবার একটু লেখাটা বুঝতে পারছি না ভালোভাবে, আরেকবার একটু বলেন। আচ্ছা ঠিক আছে, আমি ধরো এটাকে সবকটাতে ইয়ে করে আমি ওই উপর থেকে লিখে, জায়গাটা খুব ইয়ে হয়ে গেছে, অনেক নোংরা হয়ে গেছে। এটা হচ্ছে আমি বলি তোমাকে, মাইনাস থাক প্লাস থাক, সেটা হচ্ছে ব্যাপার হচ্ছে যে তোমাকে ফোর্সের সঙ্গে পোটেনশিয়াল এনার্জি সম্পর্ক হচ্ছে, ফোর্স সমান আমার ফোর্সকে যদি তুমি ডেরিভেটিভ ফর্মে লেখো তাহলে লেখা যাবে d2x বাই dt স্কয়ার। এক্সটা কি, যেহেতু এখানে এক্স ভেরিয়েবল আছে বলে, এবারে আমি যদি এটাকে কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো? এক্স এর সাপেক্ষে, যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে এই দিকটা এটা তো 0 হয়ে যাবে, তাহলে মাইনাসই থাকলো বা এটা প্লাসই হলো, সেটা নোটেশনের ব্যাপার, অসুবিধা নাই। un কসেরটা হলো সাইন, আর এটা বেরিয়ে আসবে a সাইন ax। এবার একটা কথা বলা যে ক্ষুদ্র দোলন হলে সাইন থিটা সমান থিটা হয়, সাইন থিটা সমান খুব যদি থিটা যদি খুব ছোট হয়, 4 ডিগ্রির কম হয়, তাহলে সাইন থিটাকে থিটা লেখা হয়, এটা ত্রিকোণমিতিক জিনিস। তাহলে আমি এই সাইন এক্স টাকে জায়গায় লিখবো শুধু এক্স। কেন? ক্ষুদ্র দোলন বলে দিলে, ক্ষুদ্র দোলন মানে হচ্ছে, এটাকে ভালো করে লিখলে un স্কয়ার এক্স, তাহলে শুধু d2x dt স্কয়ার un স্কয়ার বাই m x, তাহলে এটা একটা ডিফারেন্সিয়াল সিম্পল হারমোনিক মোশন, যেটা ওমেগা স্কয়ার সমান এইটা, ওমেগা স্কয়ার সমান হচ্ছে un স্কয়ার বাই m। আর এখান থেকে তো পর্যায়কাল বা ওমেগা সমান তাহলে হচ্ছে রুট ওভার অফ un স্কয়ার বাই m, তাহলে t সমান হচ্ছে 2 পাই বাই ওমেগা, কিন্তু 2 পাই বাই ওমেগা এটা বসিয়ে দেবে, তাহলে হয়ে গেল। এটা তোমরা একটু প্র্যাকটিস করবে যারা 11-12 এর আছো, পোটেনশিয়াল এনার্জি থেকে কি করে ফোর্স বা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন বার করতে হয়, খুব ইম্পর্টেন্ট। 11-12 9-10 এটা করিয়ে রাখলাম, কিন্তু এতটা কঠিন কোশ্চেন দেয় না, ঠিক আছে, আমি দিয়ে রেখেছি 11-12 এর জন্য, এটা কিন্তু বারবার বলছি এটা করে রাখি। 11-12 এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, এসএসসি তে খুবই ইম্পর্টেন্ট। এরকম থাকতে পারে, আরো বিভিন্ন রকম দিতে পারে। এটা cos x দিয়েছে, cos x টা সাইন হবে, সাইন ছোট হলে এরা হয়,
জাস্ট এটা কিন্তু আমি বলছি পোটেনশিয়াল ডিফারেন্সের থেকে ফোর্স নির্ণয় করা বা পোটেনশিয়াল ডিফারেন্স থেকে সিম্পল হারমোনিক মোশন নির্ণয় করা, যারা এমএসসি করেছো, যারা 11-12 বসবে তারা করবে। এখান থেকে আরেকটাও ওদের করিয়েছিলাম স্ট্যাবল ইকুইলিব্রিয়াম, পিডিএফ আমি দিয়েছি, সেটা করবে, কিন্তু এটা একটা দিলাম, এটা কিন্তু খুবই 9-10 আমি পড়িয়ে রাখলাম যদি একটু কোশ্চেন কঠিন হয়। আচ্ছা, আজকের মতন তো এই তো কেবল 20টা হলো গো, আমি তো বলছি 50টা করে দিচ্ছি, এ তো কি করে শেষ হবে? আচ্ছা, এইটাই আমরা করব, তোমরা বাদ বাকির জন্য আজ সময় তো কম বেশি তোমরা এটা করে রাখো, মঙ্গলবার দিন এটাকে শেষ করব। আমি আরো একটা পিডিএফ করেছিলাম তোমাদের 50টা কোশ্চেন, কিন্তু তো যা সময়ের এতে তো হবে না, এটা আবার পরের মাসে দেখা যাবে। এটাকে মঙ্গলবার দিনকে শেষ করব, বাদ বাকিটা একটু করে রেখো, তোমরা করে রেখো, তাহলে স্যাট করে যেন তাড়াতাড়ি হয়ে যায়। হ্যালো স্যার, বলছি বাকি যেটা 50টা করে রেখেছেন স্যার, ওটা স্যার মানে দিয়ে দিন স্যার, আমাদের প্র্যাকটিসটা হবে। দিয়ে দেবো? হ্যাঁ স্যার, দিয়ে স্যার দেবো। দিয়ে দিন, প্র্যাকটিস হবে। গ্রুপে দিয়ে দিবেন, ওটা আমরা প্র্যাকটিস করতে থাকবো, আর এই আলোচনা যে যতদূর হবে চলবে। আচ্ছা ঠিক আছে, মঙ্গলবার দিনকে তাহলে এই পিডিএফটা যেটুকু বাকি আছে, আর ওইখানেও প্রায় 40টা না 42টা আছে, তাহলে ওই দুটো মিলে তাহলে মঙ্গলবার কিন্তু যদি তোমরা একটু সময় পেলে, সোমবার পাচ্ছ, কালকে কি বার, সোমবার, মঙ্গলবার সকালে পেয়ে যাচ্ছ, তোমরা কিন্তু মঙ্গলবার মধ্যে শেষ করে দিও, তাহলে আমি কিন্তু তাহলে শুক্রবার দিন থেকে আবার ক্লাসটা করাবো, ঠিক আছে? তাহলে আমি একটা নতুন টপিক ধরবো। হ্যাঁ, তোমরা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আমি রাতেই দিয়ে দিচ্ছি, আমি আজকে রাতেই দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু শুক্রবারের এই মঙ্গলবারের মধ্যে কিন্তু শেষ করে দিই, জাস্ট আমি মঙ্গলবার যেন শেষ করে দিতে পারি, আমি যেন মঙ্গলবারের পরে যাতে না যায়। ওই পিডিএফ এই পিডিএফ দুটো যে প্রায় ধরো 100টা কোশ্চেন হয়ে যাচ্ছে, এই রিলেটেড ভেক্টর, সাউন্ড, ইলাস্টিসিটি, ভিসকোসিটি, সার্ভিস টেনশন তো হয়নি, ভিসকোসিটি, হ্যাঁ, এর উপরেই কোশ্চেন আছে, তোমরা কিন্তু বাড়িতে এটা পুরো শেষ করে দেবে। 100টা অঙ্ক, 100টা এখানে মনে হয় 46টা আছে, দিকে মনে হয় 42টা না কটা আছে, যাই 90-95 এরকম হবে, তোমরা পুরো শেষ করে দিও, মঙ্গলবার দিনকে আলোচনা করে আমি শেষ করে দেবো। এর ভালো ভালো প্রবলেম আছে, কিন্তু তোমরা একটু চেষ্টা করো, আর যদি ইনকেস কারো আটকায় হোয়াটসঅ্যাপে গ্রুপে একটু বলো, আর মঙ্গলবারকে দিনে শেষ করে দেবো, আমি শুক্রবার দিন থেকে নতুন চ্যাপ্টার ধরবো। মঙ্গলবার দিন কিন্তু এই পিডিএফ আর ওই পিডিএফটা হচ্ছে, আমি আজকে রাতে শেয়ার করে দিচ্ছি, একটু পরে আমি শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে পিডিএফ তো? গুলো এই অ্যাপে, স্যার পিডিএফ গুলো অ্যাপে আপলোড? হ্যাঁ গো, পিডিএফ গুলো অ্যাপে আপলোড করছি, কিন্তু অ্যাপে আপলোড করে তো তোমাদের কোনো লাভ হচ্ছে না বলে আমি আসলে গুরুত্ব দিচ্ছি না, কেন তোমরা তো বলছো আমি প্রিন্ট করতে পারছি না না স্যার, এ থেকে। দুটোই স্যার অ্যাপেরটাকে পিন করা যাচ্ছে না স্যার, অ্যাপেরটাকে পিন করা জায়গায় যাচ্ছে না, থাকবে। ওই হোয়াটসঅ্যাপে যেটা দিন সেটা ঠিক আছে। হ্যাঁ, সেইটাই বলছি, স্যার আমি সেই হোয়াটসঅ্যাপেও জন্য দেবেন, আর স্যার অ্যাপেও রেখে দেবেন, তাহলে স্যার অ্যাপে স্যার এক জায়গায় পেয়ে যাবো সবগুলোকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি অ্যাপেও দিয়ে দেবো। আমি যেহেতু তোমরা বললে হ্যাঁ যে স্যার, অ্যাপে, তাহলে অ্যাপে দিলে ভালো হয় স্যার। ঠিক আছে আমি অ্যাপে দেবো। আমি যেটা তোমাদের জন্য বলছিলাম যে ওই অ্যাপে তোমরা দিচ্ছিলে বলে পিডিএফ ডাউনলোড হচ্ছে না, প্রিন্ট করা যাচ্ছে না, এবার আমি তো অত জানি না, আমি তো নিজে করছি না ডাউনলোড, এবার সেই জন্য আমি গ্রুপে দিচ্ছিলাম। এবার তোমরা যদি ওখানেও চাইছো ওখানেও দিয়ে দেবো, আমি সেটা গুরুত্ব দিইনি, আমি যে দেবো না সেটা ব্যাপার না, আমি দিচ্ছি, আজ দিচ্ছি কাল দিচ্ছি, তাই আমি অ্যাপেও দিয়ে দেবো, ওখানে আপলোড করে দেবো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওই মানে গ্রুপেও দেবেন স্যার। হ্যাঁ ঠিক আছে, গ্রুপে তো দেবো, গ্রুপে না দিলে তোমরা তো যদি ইনকেস প্রিন্ট করো তাহলে তো তুমি প্রিন্ট করতে পারবে না, মোবাইল দেখে তো পড়াশোনা হয় না, মোবাইল দেখে তো পড়াশোনা কি করবে, মোবাইল থেকে পড়াশোনা সেরকম হয় না। আর এই যে দেখো আজ জয়েনিং এ বেশ ভালো রেসপন্স আছে, হ্যাঁ, প্র্যাকটিস কিছু করাতে, শুধু পড়ালেও হবে না, সেটা আমি বললাম একটু 1 মাস যাক, নাহলে এটা হবে না। পরের দিনকে পুরো যে কোশ্চেন থাকবে একবারে, তাতে টাইম বেশি লাগে, তোমরা একটু হাতে বেশি করে টাইম নিয়ে বসবে, ঠিক আছে? আমি যদি পারি তো একটু আগে থেকে মেসেজ দিয়ে দেবো, আমি একটু আগে থেকে যদি পারি তো একটু আগে থেকে আরম্ভ করবো, কারণ আমি মঙ্গলবারটাকে সারা করে দিতে চাইছি। আর তোমরা সবাই একটু পড়ো, অঙ্কটা করো, তাহলে করতে করতে হয়ে যাবে, অঙ্ক আটকাবে, থিওরিটা কি একবার দেখবে, এরকম করতে হয়ে যাবে। প্রিপারেশন খুব ভালো হচ্ছে, কিছু না তো খুবই ভালো হচ্ছে, তোমরা সবাই করো প্রিপারেশন ভালো করে, হ্যাঁ, নালে সবাই করো, কিছু না খুবই কনসাস। পরীক্ষা যে কোনো দিন ঘোষণা হবে তখন তো সরকারকে দোষ দিয়ে লাভ নাই। আচ্ছা ঠিক আছে, রাখলাম যেগুলো তাহলে। ইজি থাকবে, হ্যাঁ বলো বলো বলো, লক্ষ্মী বলো। বলি স্যার যেগুলো ইজি থাকবে সেগুলো স্যার আপনি বাদ দিয়ে দিবেন, হ্যাঁ 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 তাহলে ঠিক ঠিক, মানে তাড়াতাড়ি ওই হবে। হ্যাঁ ঠিক 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 স্যার আমি ভালো। বলছিলাম কি, যার যেটা হবে না বলে দেবে গ্রুপে, সে ছবিটা পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে, অনেকটা এগিয়ে থাকবে। অনেক কিছু ধরুন আচ্ছা তোমরা যার নিজেরা, যেটা হ্যাঁ হবে সেটা না, নিজেরা করো, নিজেটা একটু কিন্তু শোনো, ডিসকাস করে নিলে, হ্যাঁ হ্যাঁ তোমরা তারপরে স্যার নিজেরা যেটা গ্রুপ হবে না আপনি যেটা আছেন ভাবছেন। হ্যাঁ আমি কি বলছি, তোমরা নিজেরা গ্রুপ ডিসকাশন করো, কোনো অসুবিধা নেই, নিজেরা পাঠাও গ্রুপে করো, সবই ঠিক আছে, কিন্তু আমাকে একদিন ক্লাসে বলে দিতে হবে, কারণ অনেকজন হয়তো এই ছোট জিনিসটা আমি স্যার বুঝতে পারছি না, অনেকদিন পড়া আছে না, আমাকে একটু বলে দিতে হবে, সেই জন্য তোমরা গ্রুপ ডিসকাশন করে দাও, তাহলে তো আমার আরো ইজি হয়ে যাবে, তাহলে অল্প টাইমে হয়ে যাবে।
তাহলে আমি ওই যেগুলো একই মানের একই রকমের জিনিস সেগুলো, যেমন এই টর্ক, যদি আবার একটা টর্ক বার করতে দেয় তাহলে আমি আর সেক্ষেত্রে যাবো না, যেহেতু একটা তো হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট কোশ্চেন যদি ঘোরানো থাকে আমি শুধু বলে দেবো যে এই জায়গাটা এরকম ঘোরানো আছে, এটা এরকম করে করতে হবে, তাহলে আর ইজি হয়ে যাবে। আর আমি আজকে দিয়ে দিচ্ছি, তোমরা সোম মঙ্গলবার দুদিন টাইম পাবে, মঙ্গলবার দিন তো রাত্রেবেলায় ক্লাস, তখন হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা।